আজকে আমরা পড়তে চাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে। মেইনলি একটা দেশের পররাষ্ট্রনীতি কেমন হয় এইটা আমরা কথাবার্তা বলবো বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর বেস করে আর কি। তো আজকের আলোচনা আমরা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটা যুগান্তকারী উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি একটা বক্তৃতায় বলেছিলেন, তিনি মূলত ন্যাশনাল উইমেন্স প্রেস ক্লাবে দেওয়া একটা বক্তব্যে 1961 সালে তিনি বলেছিলেন যে ডোমেস্টিক পলিসি ক্যান ডিফেট আস, ফরেন পলিসি ক্যান কিল আস। এই যে একটা লাইন, এই একটা লাইনের মধ্যে আসলে পররাষ্ট্রনীতির সব কিছু এর মধ্যে লেখা আছে। ধরেন যে বিশ্বের এরকম অনেক অনেক দেশ আছে যা পররাষ্ট্রনীতি, দক্ষ পররাষ্ট্রনীতির বা কুশলী পররাষ্ট্রনীতির অভাবে সেই দেশটা ধ্বংস হয়ে গেছে। যেমন একটা দেশ আমরা বলতে পারি ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলাতে কিন্তু হিউজ পরিমাণ পেট্রোলিয়াম মজুদ আছে, যে পেট্রোলিয়াম মজুদ থাকার কারণে সে আসলে ধ্বংস হয়ে গেছে। এই যে আপনা মাংসে হরিণা বৈরি টাইপের। এখন অন্যান্য দেশের কাছেও কিন্তু পেট্রোলিয়াম আছে এবং তারা যে পেট্রোলিয়াম এক্সপোর্ট করার জন্য বা বিশ্ব বাজারে পেট্রোলিয়াম বিক্রি করার জন্য যে টাইপের ফরেন পলিসি দরকার, এই ফরেন পলিসিটা অ্যাকচুয়ালি ভেনেজুয়েলা নিতে পারে নাই। এই জন্য ভেনেজুয়েলা ধ্বংস হয়ে গেছে একটা দেশ। আবার এমন এমন দেশ আছে যার কোনো পেট্রোলিয়ামই নাই, কিন্তু পেট্রোলিয়াম ক্ষেত্র থেকেই সে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। যেমন একটা উদাহরণ হচ্ছে আপনার সিঙ্গাপুর। সিঙ্গাপুরের কিন্তু নিজস্ব কোনো পেট্রোলিয়াম নাই, কিন্তু সিঙ্গাপুর হয়ে দাঁড়াইছে গ্লোবাল পেট্রোলিয়ামের একটা সবচেয়ে বড় হাব। আবার এইরকম একটা বড় হাব হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তাদের লিবারেল পররাষ্ট্রনীতির কারণে তারা অর্থনীতিকে বা পররাষ্ট্রনীতিকে একবারে লিবারেল করেছে যে আপনি এখানে আসেন, নিয়ে আসেন, এইখানে এনে আপনি বিভিন্ন দেশের কাছে বেচেন, কোনো সমস্যা নাই, আমরা সবার সাথেই সুন্দর সম্পর্ক রাখবো। এবং তারা শুধু এটা বলে নাই, তারা এটা মূলত মানে এই ব্যাপারটা গ্রহণ করছে। ডোমেস্টিক পলিসি মানে হচ্ছে একটা রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে যে ডিসিশন নেয়। যেমন আপনার ওপেনে সিগারেট খাওয়া অন্যায় হবে কি হবে না, আপনি যদি রাস্তায় হর্ন বাজান জোরে জোরে করে, এটা অন্যায় হবে কি হবে না, আপনি কি মোটরসাইকেল হেলমেট পরে চালাবেন নাকি হেলমেট খুলে চালাবেন, এটা কি অফেন্স হবে কি অফেন্স হবে না। এবং ধরেন আপনি যদি একজনকে অ্যাটেম্প টু মার্ডার করেন, মানে মার্ডার করার অ্যাটেম্প দেন, তাহলে আপনার শাস্তি কী হবে, কত বছর হবে। আপনি যদি খাদ্যে ভেজাল দেন তাহলে আপনার শাস্তি কেমন হবে। আপনি যদি সরকারের এগেনস্টে সোশ্যাল মিডিয়াতে কথা বলেন তাহলে আপনার শাস্তি কী হবে নাকি শাস্তি হবে না। এই যে সমস্ত অভ্যন্তরীণ যে বিষয় আশয় আছে, এটা হচ্ছে ডোমেস্টিক পলিসি। কিন্তু আপনি অন্যান্য দেশের সাথে আপনি কী টাইপের সম্পর্ক রাখবেন, বাংলাদেশ ধরেন ভারতের সাথে কী টাইপের সম্পর্ক রাখবে, বাংলাদেশ পাকিস্তানের সাথে কী টাইপের সম্পর্ক রাখবে, বাংলাদেশ ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, রাখলে কী টাইপের সম্পর্ক রাখবে, এই যে ব্যাপারটা, অন্য দেশের সাথে বাংলাদেশ কী টাইপের সম্পর্ক রাখবে, বাংলাদেশ কি ইউনাইটেড নেশনের কথা শুনবে কি শুনবে না, বাংলাদেশ কি নতুন একটা গ্লোবাল ফোরাম হলো, ধরেন নতুন একটা আন্তর্জাতিক অর্গানাইজেশন হলো, তাতে যুক্ত হবে কি হবে না। যেমন বাংলাদেশ রিসেন্টলি গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে, আগের গভর্নমেন্ট এটা করে নাই। এটা 2006 সালের একটা চুক্তি, যে গুম বিরোধী আন্তর্জাতিক একটা কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন অফ দ্য প্রোটেকশন অফ পিপলস ফ্রম ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এইটাতে বাংলাদেশ এতদিন স্বাক্ষর করে নাই। টোটাল বোধহয় 70টা মতন দেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশ স্বাক্ষর করে নাই। রিসেন্টলি বাংলাদেশ এটাতে স্বাক্ষর করেছে। তাহলে বাংলাদেশ এইরকম একটা চুক্তিতে স্বাক্ষর করবে কি করবে না, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ফরেন পলিসি। ডোমেস্টিক পলিসি আপনাকে ডিফেক্ট করতে পারে। ধরেন আপনি ডোমেস্টিক পলিসিতে একটা ব্যাপার ইয়ে করলেন যে দেশের ট্যাক্স আপনি কমিয়ে দিলেন, দেশের ট্যাক্স কমিয়ে দিয়ে আপনি ধরেন অর্থনৈতিক একটা মন্দায় পড়ে গেলেন। এই অর্থনৈতিক মন্দা থেকে কিন্তু আপনি উতরায় উঠে যেতে পারবেন। যেমন ডোমেস্টিক পলিসিতে কিছু সংস্কার করতে গিয়ে, কৃষিক্ষেত্রে বা ট্যাক্সের সংস্কার করতে গিয়ে শ্রীলঙ্কা একটা প্রবলেমে পড়েছিল, বাট শ্রীলঙ্কা কিন্তু ওইখান থেকে বের হয়ে আসছে ধীরে ধীরে, এবং বেশ নোটিসেবলভাবে শ্রীলঙ্কা বের হয়ে আসতেছে বা অনেকটা সে রিকভার করে ফেলছে। কিন্তু বিশ্বের এরকম দেশ আছে যেমন সুদান। সুদান কিন্তু তার পররাষ্ট্রনীতি ভুলের কারণে তার একটা অংশ স্বাধীন হয়ে গেছে, একটা রাষ্ট্র হয়ে গেছে দক্ষিণ সুদান। একটা বড় ফরেন পলিসি হচ্ছে আমেরিকার সাথে ইউক্রেনের সম্পর্ক কেমন। ভ্লাদিমির জেলেনস্কি তিনি গেছেন ওয়াশিংটনে গিয়ে কখনোই
ভ্লাদিমির জেলেনস্কি নিজের দাবি উত্থাপন করতে পারেন না, কেননা তার ওই পরিমাণ ক্ষমতা নাই। সে অলরেডি মিলিটারি এবং অন্যান্য সাহায্য সহযোগিতা দিয়ে $180 বিলিয়ন মতন সহযোগিতা আমেরিকার কাছ থেকে নিয়ে ফেলেছে অলরেডি, এবং আরও সাহায্য সহযোগিতা তার লাগবে। ধরেন টোটাল ইউরোপ মিলিয়ে তাকে মিলিটারিলি সাহায্য সহযোগিতা দিছে প্রায় 50 বিলিয়নের মতন বা 51 বিলিয়নের মতন। আমেরিকা একাই মিলিটারিলি তাকে সাহায্য সহযোগিতা দিছে $61 বিলিয়ন। তার মানে আমেরিকা একা যা দিচ্ছে টোটাল ইউরোপ তাকে তা দিতে পারতেছে না। তার মানে ইউক্রেনকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমেরিকার কাছে যেতে হবে, এবং আমেরিকা যা বলবে আপনাকে তাই শুনতে হবে। তো ওইখানে গেছেন আপনি মূলত মিনারেল ডিল সিগনেচার করতে, ওইখানে গিয়ে আপনি বাকবিতনটা করতে পারেন না। ওইখানে গিয়ে আপনি ধরেন মানে কোনো ওইখানে আপনাকে মেইন কথা আপনাকে চর মারলেও আপনাকে চুপ থাকতে হবে, আপনি ওইখানে কথার উপরে কথা বলতে পারেন না। এই যে এইরকম একটা পলিসি আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি ওয়াশিংটন থেকে ব্যাক আসলেন, ব্যাক এসে আপনি লন্ডনে আসলেন, লন্ডনে এসে আপনি লন্ডনে ইউরোপের নেতাদের সাথে কথাবার্তা বললেন এবং আপনি বুঝলেন যে ইউরোপ আসলে মিলিটারিলি আপনাকে সাহায্য সহযোগিতা দিতে পারবে না। তখন আপনি আবার ওয়াশিংটনে ব্যাক যেতে চাচ্ছেন যে আসেন আমরা মিনারেল ডিল সিগনেচার করি, যে আমার দেশের যত মিনারেল আছে এই মিনারেলের যে মানে উত্তোলন হবে 50% এটা আমেরিকান কোম্পানিকে দিতে হবে। এই যে একটা ব্যাপার, আপনি আপনার সার্বভৌমত্ব হারায় ফেলতেছেন অ্যাকচুয়ালি। সো ফরেন পলিসি ক্যান কিল আস। এইটা তিনি বলেছিলেন হচ্ছে 1961 সালের এপ্রিলে একটা ঘটনা ঘটেছিল, তাকে বলা হয় বে অফ পিস ইনভেশন। এই বে অফ পিস এইটা মূলত হচ্ছে কিউবার একটা উপকূলীয় এলাকার নাম, বে অফ পিস, কিউবার একটা জায়গা। 1961 সাল, তখন ফিদেল কাস্তো কিন্তু হচ্ছে ক্ষমতায়, এবং ফিদেল কাস্তো হচ্ছে আপনার কমিউনিস্ট মতাদর্শের, এবং আমেরিকার খুবই নিকটে ফ্লোরিডা থেকে 100 কিলোমিটার মতো সমুদ্রের মধ্যে হচ্ছে আপনার কিউবা অবস্থিত। তার মানে আমেরিকার নিরাপত্তার জন্য কিউবা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং সে এই 1961 সাল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চলতেছে, চরম উত্তেজনা চলতেছে এই টাইমে। তো যেহেতু ফিদেল কাস্তো সমাজতান্ত্রিক মতাদর্শের লোক, তাহলে এটা আমেরিকার জন্য একটা হুমকি। আমেরিকা চাচ্ছিল ফিদেল কাস্ত্রের পতন, এবং আমেরিকা ফিদেল কাস্ত্রর পতন করানোর জন্য তারা কিউবার এই যে বে অফ পিগস বলে যেটা, এই বে অফ পিগসে কিছু শরণার্থীদেরকে নিয়ে যারা ফিদেল কাস্ত্রের এগেনেস্টে, তারা একটা অভ্যুত্থান ঘটানোর ট্রাই করে, যদিও বাইরে থেকে মদত দিচ্ছিল হচ্ছে আমেরিকা। এই যে মদতটা আমেরিকা দিচ্ছিল, কিউবাতে একটা বিপ্লব হবে, এই বিপ্লবে ফিদেল কাস্ত্রোর পতন হবে, মূলত ফিদেল কাস্ত্রোকে মেরে ফেলা হবে এক প্রকারের। এই যে চেষ্টাটা, এইটাকে বলা হচ্ছে বে অফ পিগস ইনভেশন। এইটাতে তারা ব্যর্থ হয় এবং এই বিপ্লবটা ব্যর্থ হয়। এই বিপ্লব ব্যর্থ হওয়ার পরে কি হয়, ফিদেল কাস্ত্রো যে পরিমাণ ধরেন বড় নেতা ছিল সে আরও বড় নেতা হয়ে যায় এই ঘটার পরে, এবং কিউবার লোকজন বুঝতে পারে যে ফিদেল কাস্ত্রোই অ্যাকচুয়ালি তাদের জাতীয় বীর, এবং আগে যে ফিদেল কাস্ত্রোর যে হোল্ড ছিল এই হোল্ড আরও বৃদ্ধি পেয়ে যায় হচ্ছে এই ঘটনার পরে। এই ঘটনার পরে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকাতে বা টোটাল দক্ষিণ আমেরিকাতে, এই টোটাল ল্যাটিন আমেরিকাতে আমেরিকার যে কন্ট্রোল ছিল এই কন্ট্রোলের ব্যাপক অবনতি হয়, এবং যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাতে তার যে হোল্ড, এই হোল্ড হারায় ফেলে। এটা ছিল খুবই বড় একটা ব্যর্থতা, এবং 1961 সালের এই ঘটনার জন্যই কিন্তু 1962 সালে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাথে আতাত করে সোভিয়েত ইউনিয়ন কিউবাতে মিসাইল পেতেছিল। ধরেন এই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এই হচ্ছে আমেরিকা, জাস্ট এইখানে কিউবা, আর এই ধরেন রাশিয়া। আমরা ম্যাপটা এখন থাকলে ভালো হতো। তো এই রাশিয়া কিউবাতে তাদের মিসাইল পেতেছিল, যে মিসাইল দিয়ে সে মুহূর্তের মধ্যে আমেরিকাতে হামলা করতে পারত। এইটাকে বলা হয় কিউবার মিসাইল সংকট। 1961 সালের এই বে অফ পিগস ইনভেশন যদি না ঘটতো, তাহলে কিউবা হয়তোবা এই রাশিয়ার মিসাইল তার দেশে পাততে দিত না। সো এটা একটা বড় সংকট তৈরি হয়েছিল, এবং এই ঘটনার প্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন যে ডোমেস্টিক পলিসি ক্যান অনলি ডিফেট আস, বাট ফরেন পলিসি ক্যান কিল আস। পরাজিত হলেও আপনি একটা রাষ্ট্রে বেঁচে থাকবেন, কিন্তু মারা গেলে আপনি একবারে পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবেন।
এই বক্তব্য এই জন্য আমি শুরুতেই উপস্থাপন করলাম যে পররাষ্ট্রনীতি আসলে কতটা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রনীতি মেইন যে ব্যাপার সেটা হচ্ছে একটা রাষ্ট্র বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে বিভিন্ন সংগঠনের সাথে কী টাইপের আচার আচরণ করবে তার ওই রাষ্ট্রের কৌশলগত যে পরিকল্পনা, এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। যেমন বাংলাদেশ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখে না, কিন্তু বাংলাদেশ পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাখে। বাংলাদেশ তার বাণিজ্য চীনের সাথে বেশ বড় বাণিজ্য করে। বাংলাদেশ ভারতের সাথে বড় বাণিজ্য করে, বা বর্তমান সময়ের উত্তেজনায় বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য করতে চাচ্ছে না, নতুন বাজার খুঁজতেছে তারা। সো এই যে ব্যাপার, এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতির মেইন যে জিনিস কাজ করে সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। ধরেন আপনি ভারতের সাথে বাণিজ্য না করে আপনি পাকিস্তানের সাথে বাণিজ্য করবেন, সেই বাণিজ্য করে আপনার লাভ হবে কি? আপনি কি ভারতের সাথে বাণিজ্য করার চাইতে পাকিস্তানের সাথে গেলে বেশি লাভ পাবেন? পাকিস্তানে না গিয়ে আপনি কি ইরানের কাছে গেলে বেশি লাভ পাবেন? ইরানের কাছে না গিয়ে আপনি যদি আরব আমিরাতের কাছে যান তাহলে কি বেশি লাভ পাবেন? যার কাছে আপনি বেশি লাভ পাবেন আপনি তার কাছে যাবেন। এইটাই হচ্ছে পররাষ্ট্রনীতির মেইন কথা, জাতীয় স্বার্থ। আর একটা ধরেন নিরাপত্তা, যে আপনি যে ধরেন ভারতের সাথে বাণিজ্য না করে আপনি পাকিস্তানের সাথে যাবেন, বা পাকিস্তানের সাথে বাণিজ্য না করে আপনি সংযুক্ত আরব আমিরাতের কাছে যাবেন, এতে করে কি আপনার নিরাপত্তায় সংকট হবে কিনা, এই জিনিসটা বুঝে আপনি বাণিজ্য করবেন। এই যে আরও বিভিন্ন বিষয় আছে, আমরা পরবর্তীতে বলবো আর কি। এই বিষয়ে জস কেনান একটা কথা বলেছিলেন, ফরেন পলিসি ইজ দ্য লজিক্যাল ওয়ার্কিং আউট অফ নেশনস ভাইটাল ইন্টারেস্ট। পররাষ্ট্রনীতি হলো একটা দেশের মৌলিক স্বার্থের যুক্তিসঙ্গত বাস্তবায়ন। মেইন জিনিসই হচ্ছে জাতীয় স্বার্থ। আপনি কখনোই মনে করবেন না যে ইউক্রেনকে বাঁচানোর জন্য, যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটু মানে বোল্ড কথাবার্তা বলতেছে, ইউক্রেনকে বাঁচানোর জন্য এখন ইউরোপীয় রাষ্ট্রগুলো একত্রিত হচ্ছে, এইটা কখনোই মোরাল আদর্শগত দৃষ্টিকোণ থেকে না। এখানে প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ খুঁজতেছে, প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ খুঁজতেছে। স্বার্থের বাইরে কেউ কোনো কাজ করতেছে না, স্বার্থের বাইরে। 2022 সালে যখন হামলা করে আপনার রাশিয়া, যখন ইউক্রেনে হামলা করে, তখন রাশিয়া চেয়েছিল ইউক্রেন যেন কোনো মতেই ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ না দিক, তাহলে তার বর্ডারে ন্যাটোর সৈন্য চলে আসবে, এটা সে যে কোনো মুহূর্তে থামাবে। এবং এই পরিকল্পনা করেছিল তারা 2014 সালে, যখন তারা আপনার ক্রিমিয়া দখল করে নিয়েছিল, তখন সে দেখেছিল ইউক্রেন কী টাইপের আচরণ করে। এইটা দেখে সে 22 সালের ছক এঁকে রেখেছে, 14 সালে 22 সালের ছক এঁকে রেখেছে। এর উপর তিনি এই হামলাটা করেছেন। আবার ইউক্রেন কেন এখন বিভিন্ন রাষ্ট্রের কাছে যাচ্ছে? ইউক্রেন বিভিন্ন রাষ্ট্রের কাছে যাচ্ছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। এটাই হচ্ছে জাতীয় স্বার্থ, এটাই হচ্ছে পররাষ্ট্রনীতির মেইন কথা। এখানে মানে পররাষ্ট্রনীতি নিয়ে যে কোনো বইতে আপনি পড়তে গেলে এখানে আপনি জার্মান যে রাষ্ট্রবিজ্ঞানী, বা আপনার এক সময়কার মানে যখন আপনার প্রুশিয়া থেকে জার্মানি প্রতিষ্ঠিত হয়, তখনকার সবচেয়ে বড় নেতা অটো ভন বিসমার্কের একটা ডায়লগ সবাই দেয় যে দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি। এটাও একটা ভালো ডায়লগ, আপনারা এটা লিখতে পারেন, দ্য এক্সটেনশন, বাট সবাই এটা লিখবে তো, এক্সটেনশন অফ ফরেন পলিসি, ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি, মানে ভেতরে আপনি কী আচরণ করবেন তার একটা এক্সটেনশন ভার্সনই হচ্ছে ফরেন পলিসি। বাট জন কেনান এটা কিন্তু একজন বড় সড়ো মানে ডিপ্লোমেট, জস কেনান। আপনারা জস কেনানের লং টেলিগ্রাম নামক একটা ব্যাপার আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, জস কেনান, লং টেলিগ্রাম অফ জস কেনান। জস কেনান ছিলেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার প্রদত্ত রাষ্ট্রদূত, যিনি মস্কোতে অবস্থান করতেন, মানে মস্কোতে যে আমেরিকান এম্বাসি ছিল তার রাষ্ট্রদূত ছিলেন হচ্ছে জস কেনান।
জর্জ কেনান 1945 সালের পর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তিনি আমেরিকান রাষ্ট্রদূত মস্কোতে অবস্থান করতেছে, যেমন বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার আছে, বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত আছে, এরকম আর কি। তো জর্জ কেনান ঐতিহাসিকভাবে রাশিয়ার সাথে বা সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার কি সম্পর্ক আছে এইগুলা বিশ্লেষণ করে তিনি একটা টেলিগ্রাম পাঠান ওয়াশিংটনে। এই টেলিগ্রাম ছিল একটা লম্বা টেলিগ্রাম। এই টেলিগ্রামে তিনি স্পষ্টভাবে করে লিখেছিলেন যে লং রানে সোভিয়েত ইউনিয়নের সাথে কোএক্সিস্টেন্স করা, পারস্পরিক মানে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখা আমেরিকার জন্য কোনোদিন পসিবল হবে না। যদিও তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তারা আপনার এই জার্মানির এগেনস্টে যুদ্ধ করছে একসাথে, কিন্তু সে বলেছে যে লং রানে আমরা কখনোই সোভিয়েত ইউনিয়নের সাথে একত্রে করতে পারবো না। এবং এই টেলিগ্রামের ফলেই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার স্নায়ুযুদ্ধ শুরু হয়। সো জর্জ কেনান মূলত হচ্ছে সেইটার ব্যাকগ্রাউন্ডের যে মানে মেইন যে ব্যাকগ্রাউন্ডের যে প্লেয়ার, সে ছিলেন জর্জ কেনান। অনেক বড়সড় একজন ডিপ্লোমেট এবং অনেক বড়সড় একজন পররাষ্ট্র বিজ্ঞানী আপনি বলতে পারেন। সো পররাষ্ট্র নীতি কি তার একটা ধারণা পেলেন। পররাষ্ট্রনীতি আসলে মূল উপাদান কি, কিসের উপর বেস করে আপনি পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন? আপনি পররাষ্ট্র নীতি নির্ধারণ করবেন, মেইন যে নীতিটা নির্ধারণ করবেন সেটা হচ্ছে আপনার জাতীয় স্বার্থ। যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমান সময়ে আমেরিকা ফার্স্ট নীতি বা মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে তত্ত্ব দিয়ে তিনি চলতেছেন, এই তত্ত্বটা কিন্তু শুধুমাত্র যে ধরেন আমেরিকার আদর্শগত দৃষ্টিভঙ্গি তা না, এইখানে তিনি জাতীয় স্বার্থ চান। ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া পলিসি করতেছে। মেক ইন ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া হচ্ছে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বেশি জনগণ আছে এইখানে। সবচেয়ে বেশি জনগণ আছে মানে কি? সবচেয়ে বেশি খায় তারা, ধরেন সবচেয়ে বেশি জামা কাপড় পরে তারা, সব কিছুর বাজার সবচেয়ে বেশি। সো যে কোনো কোম্পানি এই দেশে যদি বাণিজ্য করতে আসে তাহলে আমেরিকা বলে যে ঠিক আছে তুমি আসো, সমস্যা নাই, আমার দেশে তোমার পণ্য বানাতে হবে। ধরেন টেসলা আমেরিকাতে ব্যবসা করতে চায়, তো মোদি বলছে যে তাহলে টেসলা কার ইন্ডিয়াতে বানাতে হবে, তোমার এইখানে বানাতে হবে। যদিও বর্তমান বিভিন্ন ডিপ্লোম্যাটিক চাপে টেসলা হয়তো বা ডাইরেক্ট আমেরিকাতে ব্যবসা করতে আসবে। এতে করে এই যে মেক ইন্ডিয়া পলিসি বা মেড ইন্ডিয়া পলিসি, এই পলিসি থেকে অ্যাকচুয়ালি আপনার ইন্ডিয়া কি চায়? ইন্ডিয়া চায় তুমি আমার এখানে ফ্যাক্টরি বানাও, ফ্যাক্টরি বানালে তো তুমি তোমার দেশের থেকে কর্মচারী নিয়ে আসবা না, হয়তো বা ইন্টেলেকচুয়াল ব্রেন তোমার দেশ থেকে নিয়ে আসবা, বাট কর্মচারীগুলা যারা কাজ করবে তারা তো আমার দেশের লোকজন হবে। সো কর্মসংস্থান সৃষ্টি হবে, আমার দেশের মানুষ কাজ পাবে। সো এই যে একটা ব্যাপার, এই জন্য তার মানে এই যে মেড ইন্ডিয়া পলিসি বা মেক ইন্ডিয়া পলিসি, এটা কি আসলে? এটা আসলে ইন্ডিয়ার জাতীয় স্বার্থ, বাট এইটা তাদের ফরেন পলিসির পার্ট। বাট এই ফরেন পলিসি দিয়ে সে তাদের জাতীয় স্বার্থ মূলত করতে চায়। ফরেন পলিসির একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা। আপনি কোন দেশের সাথে সম্পর্ক রাখতে যাবেন, এতে আপনার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কিনা। আপনার পররাষ্ট্রনীতি ছিল হচ্ছে, ইউক্রেনের পররাষ্ট্রনীতি ছিল ন্যাটোতে যোগ দেওয়া, বা তারা ন্যাটোতে যোগ দিতে চায়, বা তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায়। বাট এইটা তাদের ডিমান্ডটা খুব ভালো, চকচকা ডিমান্ড। কিন্তু এই ডিমান্ড করতে গেলে যে রাশিয়া আপনাকে কি টাইপের দেখবে, রাশিয়া আপনাকে কি করবে, এই ব্যাপারটা তো আপনার ক্যালকুলেশন করা দরকার ছিল। আপনার এখন সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গেছে। 5/1 জমি তারা দখল করে নিচ্ছে, আপনার মিনারেলস আমেরিকা নিয়ে যাচ্ছে, আপনার সব কিছুর উপর এখন মানুষ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আর মানে আপনি হয়ে যাবেন আরেকটা রাষ্ট্রের ধরেন ব্যানানা স্টেট, আরেকজনের কথা মতন আপনাকে চলতে হবে, আপনার নিজের কোনো আর ক্ষমতাই থাকবে না। সো আপনার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে। সো পররাষ্ট্রনীতি একটা রাষ্ট্র যখন করবে, তখন সে বা কী টাইপের ডিসিশন নিবে, এইটা দেখতে গেলে সে সবার আগে দেখবে যে আমার সার্বভৌমত্ব বা আমার নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভৌগোলিক অবস্থান।
বাংলাদেশ একটা ধরেন বাংলাদেশ আপনারা জানেন যে একটা আপনার সমুদ্রের পাশের একটা কান্ট্রি, মানে বাংলাদেশের একটা বড় সমুদ্র সীমানা আছে। বাট এই সমুদ্র সীমানা বাংলাদেশের জন্য যতটা ইফেক্টিভ, বাট তার চেয়ে বড় অন্যান্য দেশের মধ্যে যে সমুদ্র সীমানা আছে, ধরেন এটা যদি আমরা দেখি তাহলে গ্লোবাল যে মেরিটাইম যে রুটটা, এই গ্লোবাল মেরিটাইম রুটটা যদি আমরা দেখতে চাই, রুটটা হচ্ছে ধরেন এই যে সুয়েজ ক্যানেল দিয়ে এসে, লোহিত সাগর দিয়ে এসে, বাব এল মানদেব দিয়ে জাহাজগুলো সাধারণত এই দিক দিয়ে এসে এরকম দিয়ে আপনার এই দিক দিয়ে এসে এই যে মালয়েশিয়া সিঙ্গাপুরের এইখান দিয়ে, এইখানে বলে আপনার মালাক্কা প্রণালী, এইখান দিয়ে দক্ষিণ চীন সাগর দিয়ে মূলত চায়না জাপান এদিকে চলে যায়। এই হচ্ছে রুট, বড় রুট। অথবা এই দিক দিয়ে না গিয়ে যদি নিচে দিয়ে যায়, বা এই যে দক্ষিণ আফ্রিকার একবারে দক্ষিণ আফ্রিকার নিচে দিয়ে এই জায়গা দিয়ে, এইটাকে বলা হয়েছে কেপ অফ গুড হোপ, এই জায়গা ধরে যদি এখন সুয়েজ ক্যানেলে ঝামেলা, এই যে ববেল মালদ্বীপে হুতিদের ঝামেলা, সো জাহাজগুলো এই দিক দিয়ে এসে তারা এইভাবে করে ইউরোপে চলে যাচ্ছে। সো এখন আপনি দেখেন এই জায়গাটা যদি আপনি দেখেন, এই উপরে হচ্ছে বাংলাদেশ, এই যে হলুদ কালারের এইটা হচ্ছে বাংলাদেশ। এখন জাহাজগুলো যখন যাবে তাদের অবশ্যই বিভিন্ন জায়গায় তারা নোঙর করবে, রেস্ট নিবে, পার্কিং করবে জাহাজ। কিন্তু এই পার্কিং করার জন্য বাংলাদেশ এইখানে গিয়ে ধরেন এই জায়গায় জাহাজগুলো এইভাবে ঘুরে আসবে না, কিন্তু তার মানে একটা বড় দূরত্বে বাংলাদেশ আছে। সো বাংলাদেশ কিন্তু এই জাহাজ, বিশ্বের জাহাজগুলোকে তার বন্দরে এসে ভিড়ায়, তার এইখান থেকে ট্যাক্স করা, তার এইখানে জাহাজগুলোতে তেল বেচা, এই পলিসি নির্ধারণ করতে পারবে না। বাট বাংলাদেশের অবস্থান যদি এইরকম একটা জায়গায় হতো, এইরকম একটা জায়গায় হতো, তাহলে বাংলাদেশ এটা পারত, যেটা সিঙ্গাপুর পারতেছে। কারণ সিঙ্গাপুরের কাছ দিয়ে সব জাহাজ চলে যায়। সো আপনি তো রাস্তায় পড়েন নাই, আপনি একটু দূরে পড়েছেন, আপনার এই দিক দিয়ে জাহাজ চলাচল করে, তবে সেটা সংখ্যায় খুবই কম, মেইন রুট এটা না। সো আপনার এই অবস্থান খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই অবস্থান আপনার। ধরেন বাংলাদেশের অবস্থান আর যদি আমেরিকার পাশে হতো, আমেরিকার পাশে এইরকম হতো, তাহলে আমেরিকার নিরাপত্তার জন্য বাংলাদেশ একটা বড় ব্যাপার হয়ে যেত। সো তখন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হতো, বাংলাদেশের এই জায়গা অবস্থানের কারণে তার পররাষ্ট্রনীতি একটু ভিন্ন রকমের। বাংলাদেশের তিন দিক দিয়ে যদি ভারত না থেকে বাংলাদেশ, এই হচ্ছে ধরেন বাংলাদেশ, একদিকে সামান্য ভারত আছে আর বিভিন্ন রাষ্ট্র তার চারিদিকে আছে, বিভিন্ন রাষ্ট্র তার চারিদিকে আছে, এইরকম যদি হতো তাহলে কিন্তু ভারত বাংলাদেশের উপর এত খবরদারি করতে পারত না, এত খবরদারি করতে পারত না। সো এই যে একটা ব্যাপার, ধরেন আপনার অবস্থান আপনার পররাষ্ট্রনীতি নির্ধারণে একটা বড় 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 ফ্যাক্ট, খুবই বড় ফ্যাক্ট। সো ভৌগোলিক অবস্থান পররাষ্ট্রনীতির একটা বিশাল বড় ফ্যাক্ট। আমরা যদি বাংলাদেশের মানচিত্র দেখি, ধরেন এই হচ্ছে নেপাল, এই হচ্ছে ভুটান। সো নেপাল এবং ভুটানের সাথে যদি আমরা বিদ্যুৎ আমদানি করতে চাই আমাদের দেশে, তাহলে অবশ্যই বিদ্যুৎটা ভারতের উপর দিয়ে আসতে হবে। তাহলে এই যে বিদ্যুৎটা ভারতের উপর দিয়ে আসবে, তাহলে নেপাল এবং ভুটানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে হলেও কিন্তু আপনাকে ভারতের সাথে একটা কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, যেহেতু ভারতের উপর দিয়ে আপনি আনবেন। কিন্তু এই জিনিসটা যদি ডাইরেক্ট বর্ডারে থাকতো, তাহলে কিন্তু আপনি ভারত থেকে তোয়াক্কা করতেন না, আপনি ডাইরেক্ট নেপাল এবং ভুটানের সাথে কথাবার্তা বলে আপনি বিদ্যুৎ আমদানি করতে পারতেন। সো এই যে একটা বিষয়, ধরেন আপনার ভৌগোলিক অবস্থান আপনার কোনো একজনকে গুরুত্ব দিতে বাধ্য করবে, কোনো একজনকে গুরুত্ব না দিতে বাধ্য করবে। এই যে ভৌগোলিক অবস্থান, আজকে যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মিয়ানমারের সাথে এরকম জায়গায় না হতো, বর্ডার যদি না থাকতো, তাহলে রোহিঙ্গারা এইখান থেকে কিন্তু আমাদের দেশে ঢুকে পড়তো না, রোহিঙ্গারা ঢুকতে পারতো না, এইখান থেকে ডাইরেক্ট রোহিঙ্গা ঢুকে পড়তো না। সো এই বর্ডারটা আছে দেখেই কিন্তু তারা আমাদের এখানে ঢুকে পড়ছে। সো এই রোহিঙ্গা সংকট কিন্তু আমাদের, যে রোহিঙ্গা সংকট অবশ্যই আমাদের একটা পররাষ্ট্র বিষয়ক সংকট, এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশের সাথে একটা বড়সড় বর্ডার তারা শেয়ার করে এই জন্য। সো ভৌগোলিক অবস্থান একটা বিশাল বড় ব্যাপার। ধরেন আমাদের অবস্থান এমন একটা জায়গায় যে আমাদের সাথে ভারতের একটা বিশাল সম্পর্ক আছে, এবং আমরা হচ্ছে এই বাংলাদেশ দেখেন, বাংলাদেশ আর এইদিকে হচ্ছে মিয়ানমার। সো এই মিয়ানমার কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায়,
আর আমরা হচ্ছে দক্ষিণ এশিয়া। সো দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা মাঝখানে বাংলাদেশ অবস্থান করতেছে। সো এটা হচ্ছে কানেক্টিং জায়গা। সো দ্যাটস ওয়াই বাংলাদেশের একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আছে। এই জায়গা দিয়ে আপনার চায়না চাচ্ছে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করা, এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য আমাদের চট্টগ্রাম বন্দর এবং আমাদের মোংলা বন্দর এটা একটা বড় সড়ো পার্ট। কিন্তু বাংলাদেশের অবস্থান যদি আজকে দক্ষিণ আমেরিকাতে হতো তাহলে কিন্তু এই গুরুত্বটা পেত না। এবং এই জিনিসটা ট্যাকেল দেওয়ার জন্য এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পশ্চিমাদের আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্ল্যান আছে। সো সেইখানেও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সো এই যে একটা বিষয় যে আপনার অবস্থান কোথায়, এইটা নির্দেশ করবে আপনার পররাষ্ট্রনীতি কেমন হবে। আজকে যদি আপনার অবস্থান ধরেন ইসরায়েলের আশপাশের কোথায় হতো, তাহলে কিন্তু আপনার যে ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের ডাইরেক্ট ইফেক্ট আপনার দেশে পড়তো। ডাইরেক্ট ইফেক্ট এখনও যে পড়ে না তা না, এখনও আমাদের কাছে পড়ে, বাট এই ইফেক্টটা পড়ে প্রচ্ছন্ন ইফেক্ট। বাট আপনার অবস্থান ওই জায়গা হলে আপনার প্রকট ইফেক্ট পড়তো, ডাইরেক্ট ইফেক্ট পড়তো। এই জন্য আপনি কোন দেশের সাথে কেমন আচরণ করবেন কি করবেন না, কী টাইপের আচরণ করবেন, আপনি কি তার সাথে অ্যাগ্রেসিভ আচরণ করবেন নাকি আপনি ডিফেন্সিভ আচরণ করবেন, এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি। ধরেন আপনাদের একটা ব্যাপার আমি ক্লিয়ার করি, যদিও বর্তমান সময়ের এই বিভিন্ন কথাবার্তা মানুষ বিভিন্নভাবে নিতে পারে, বাট আমি একবারে ধরেন পুরা একজন সুনাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে এই ব্যাপারটা বলি। 2003 সালে আমাদের বিএসএফের সাথে আমাদের তৎকালীন যে বিডিআরের একটা কনফ্লিক্ট হয়েছিল। কেউ বলে এখানে 9 জন বিএসএফ মারা গেছে, বাট কিছু ব্যাপার আছে এখানে 50 জন বিএসএফের সৈন্য মারা গেছে। বাট এইটা কিন্তু একটা স্পেসিফিক জায়গার কনফ্লিক্ট ছিল, এবং এই কনফ্লিক্টের কিন্তু ভারত ডাইরেক্ট প্রিপারেশন নিতে পারে নাই। কিন্তু আজকেই আমরা দেখব এশিয়ার যে ফায়ার পাওয়ার র্যাঙ্কিং, এই এশিয়ার ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে, এটাকে বলা হয় ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারত এখন কিন্তু রাশিয়া চায়নার পরে 2025 সালের র্যাঙ্কিং যেটা 3 নম্বরে ভারত অবস্থান করতেছে। সো ভারত যদি তার মিলিটারিকে তার বর্ডারে ধরেন সমস্ত বর্ডারে মোবিলাইজ করে, তাহলে আমাদেরকে সে অ্যাটাক করতে পারবে বিভিন্ন দিক থেকে সে অ্যাটাক করতে পারবে আমাদেরকে। যদি আমরা ধরেন ডাইরেক্ট কনফ্লিক্টে যাই, যদি 4 দিক থেকে ভারত আমাদেরকে অ্যাটাক করে, তাহলে আমাদের মিলিটারি সক্ষমতা দিয়ে আমরা কিন্তু 4 দিক যুদ্ধ করতে পারবো না। তো 2003 সালে আমরা একটা যুদ্ধের যে একটা অংশবিশেষ আমরা জানি, সেই অংশবিশেষে আমরা একটা দৃশ্যমান ধরেন এটা বলতে পারি যে আমাদের বোধহয় আমাদের সদস্য মারা গেছিল 2 জন বা 3 জন, বা আহত হয়েছিল। এবং ওই টাইমেও কিন্তু এই যে রিসেন্টলি আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে মানুষজন, আমাদের যে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে মানুষজন একত্রিত হয়ে আমাদের বিজিবিকে সাপোর্ট দিয়েছে। ওই টাইমেও সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের লোকজন, ধরেন দা কাঁচি খন্তা যা আছে সে তাই নিয়ে চলে আসছে, ওই টাইমেও হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এর কনসিকুয়েন্স কি, এটা নিয়ে কেউ কথাবার্তা বলে না। এবং আপনাদেরকে যে বইটা আমি পড়তে বলেছি, বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার যে বই, এই বইতে তিনি লিখেছেন যে এর কনসিকুয়েন্স কিন্তু ছিল ডেঞ্জারাস। এই টোটাল যে ধরেন আপনি সর্বোচ্চ নাম্বার মেনে নেন যে 50 জনকে মেরে ফেলেছেন, এই 50 জনকে মারার পরে ভারত সময় নিয়ে ধীরে ধীরে বর্ডার ক্লিংয়ের পরিমাণ বাড়ায় দেয়। এরপর থেকে ধরেন বর্ডারের আশপাশে গেলে গুলি করা, এই যে গুলি করা, অমুকরে মেরে ফেলা, তমকরে মেরে ফেলা, ফেলানিরে মেরে ঝুলায় রাখছে, এইগুলো একটা বড় কানেকশন আছে ওই বিএসএফ আর বিডিআর বিদ্রোহের সাথে। এটা আমার কথা না, এটা এম তৌহিদ হোসেন লিখেছেন। তিনি একসময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। সো তিনি পররাষ্ট্র বিষয়ে আমাদের চেয়ে অনেক বড় বেশি জ্ঞান রাখে, এটা খুব স্বাভাবিক। সো আমরা না এই সামান্য সময়ের ব্যাপার নিয়ে আমরা বড় জিনিসটা দেখতে পাই না, আমরা ছোট একটা জিনিস নিয়ে লাফাই বেশি। সো আমরা কখনোই চাবো না যে ডাইরেক্ট কোনো কনফ্লিক্ট হোক, কেননা ওয়ার ইজ এ বিজার গেম, দ্য অনলি ওয়ে টু উইন ইট ইজ টু নট প্লে ইট অ্যাট অল।
সো যুদ্ধ একটা বড় ব্যাপার আর কি। এক সময় ধরেন খুবই রাশিয়ান এগেনস্টে কথা বলতে এক সময় ভ্লাদিমির জেলেনস্কি ধরেন জোকার থেকে সে প্রেসিডেন্ট হয়ে গেছে। তার মানে মানুষ তাকে কি পরিমাণ পছন্দ করছে। তার মেইন অস্ত্র ছিল, তার এই প্রেসিডেন্ট হয়ে যাওয়ার মেইন অস্ত্র ছিল হচ্ছে রাশিয়ার এগেনস্টে কথা বলা। কেননা রাশিয়াকে আপনি দেখতে পারেন না, তো মানে ওই ইউক্রেনের লোকজন তো রাশিয়াকে পছন্দ করে না, ঐতিহাসিকভাবেই তারা পছন্দ করে না। সো এই যে আপনি জোকার থেকে রাশিয়ার এগেনস্টে ডাইরেক্ট কথা বলতে আপনি এক সময় আপনার নিজের দেশের সমালোচনা, মানে প্রেসিডেন্টের বিভিন্ন কিছুর সাথে সমালোচনা করতে আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবং প্রেসিডেন্ট হয়ে গিয়ে আপনি ডাইরেক্ট কনফ্লিক্টে চলে গেলেন, এবং কনফ্লিক্টে চলে গিয়ে আপনার দেশকে একবারে ফাঁসির কাস্টে ঝুলায় ফেলছেন। সো এখন আপনি বলেন যে ভ্লাদিমির জেলেনস্কি, যদি আপনি বলেন যে আমরা স্লোগানে কথা বলি যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, শান্তি চাইতে পারেন না ভাই? শান্তি চাই, শান্তিতে বাঁচতে চাই, এই কথাটা স্লোগান হতে পারে না? জালো রে জালো, আগুন জালো, কেন রে ভাই? একটাই জীবন, এত অশান্তি কেন? আগুন জ্বালতে হবে কেন? ওকে, সো আমরা এই কথাগুলো এমনি বললাম যে এই টাইপের স্লোগান না খুবই আত্মঘাতী, যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই টাইপের স্লোগান মানে আপনি স্বাভাবিক ব্রেনে চিন্তা করেন না। স্বাভাবিক ব্রেনে যে ডিপ্লোমেসিতে একটা মানে এই ডিপ্লোমেসি বইতে হেনরি কিসিঞ্জারকে আমরা যেভাবে দেখি, হেনরি কিসিঞ্জার কিন্তু এরকম, তিনি একজন বড় মানের ডিপ্লোমেট এবং বড় মানের পররাষ্ট্র বিজ্ঞানী। তার একটা বিশাল বড় বই আছে ডিপ্লোমেসি। এই বইতে তিনি একটা লাইন স্পষ্ট লিখেছেন, বিহাইন্ড এভরি স্লোগান there is a intellectual vacuum. Behind every slogan there is a intellectual vacuum. আপনি এটা লিখে গুগলে সার্চ দিতে পারেন, ডিপ্লোমেসি বইতে সেই কথা ডাইরেক্ট লিখেছে যে স্লোগানের পেছনে একটা ইন্টেলেকচুয়াল শূন্যতা আছে, জ্ঞানের অভাব আছে স্লোগানের পেছনে। যাই হোক, শুনেন, আপনাদেরকে একটা কথা বলি যে ধরেন বাংলাদেশের মানুষ মিডিয়া যে টাইপের কথাবার্তা বলতেছে, আপনি বিসিএসের খাতায় ওই টাইপের ওই টোনে কথা লিখবেন, ব্যাপারটা তা না কিন্তু। জ্ঞানীগুণীরা কিন্তু অন্যভাবে দেখে সব কিছু। সো আপনি আপনার টোনে লিখবেন আর কি। ভূরাজনীতি এবং ভূ অর্থনীতি পররাষ্ট্রনীতির একটা বড় ব্যাপার। একটু আগেই আমরা কথা বলেছি অবস্থানের কারণে ভূরাজনীতির একটা সম্পর্ক। ভূ অর্থনীতি একটা বড় ফ্যাক্টর। ভূ অর্থনীতি ধরেন কেমন, যে আপনার একটা সমুদ্র আছে, তো আপনার একটা মেরিন ইকোনমি আছে, তো সমুদ্র সম্পদ এবং সমুদ্রের নিচে আপনার একটা বড়সড় ব্যাপার স্যাপার আছে। সো এই যে সমুদ্র সম্পদ এবং সমুদ্রের এই সম্পদ এক্সট্রাকশন করতে আপনার একটা বড় ব্যাপার আছে। কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সম্পদ কিভাবে ভূরাজনীতির একটা বড় পার্ট হয়ে দাঁড়ায়। এই এক্সাম্পলটা শুনতে একটু অন্যরকম হতে পারে, বাট এই এক্সাম্পলটা খুবই বড় জরুরি ব্যাপার। ধরেন এক সময় এই আপনার যখন বিরানীবাজারে গ্যাস ফিল্ড আবিষ্কার হয়, বিরানীবাজার গ্যাস ফিল্ডে একটা মার্কিন কোম্পানির নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, তারা এই গ্যাস অনুসন্ধান করে এবং এটা এক্সট্রাকশনের দায়িত্ব নেয় আর কি। কোম্পানির নাম ভুলে গেছি। এই কোম্পানি তদানীন্তন সরকার ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সরকার সেই আমলে, এবং আওয়ামী লীগ সরকার ধরেন তখন দ্বিতীয়বারের মতন প্রথম ক্ষমতায় আসে। তো আওয়ামী লীগ সরকারকে তারা বোঝানোর ট্রাই করে যে এই বিরানীবাজারে প্রায় হচ্ছে 3.5 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ আছে। 3.5 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ আছে, এবং এর আশপাশে এইরকম আরও ডজন খানিক খনি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি একটা ছোট্ট দেশ, আপনার কিন্তু এত পরিমাণ গ্যাস লাগবে না, তো আপনি ভারতের কাছে গ্যাস বেচেন। আর এখনই যদি ভারতের সাথে আপনি ডিল না করেন, তাহলে ভারত কিন্তু অন্যান্য মিডল ইস্ট থেকে গ্যাস আনা শুরু করে দিবে, তখন কিন্তু আপনি গ্যাস এটা বেচতে পারবেন না। এটা 90-এর দশকে।
তো আপনি এই গ্যাস এখনই ডিল করেন, ভারতের সাথে গ্যাস বেচেন। তো তদানীন্তন আওয়ামী লীগ গভর্নমেন্ট এই গ্যাসটা বেচেন নাই, তাদের কাছে বেচেন নাই এই গ্যাস, মানে ভারতের সাথে ডিলে যান নাই। এরপরে নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বিএনপি ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়াকে ওই কোম্পানি এইবার বোঝানোর ট্রাই করে যে আপনি এই গ্যাস ভারতের কাছে বেচলে এখনই বেচেন, তা না হলে কিন্তু আপনার ঝামেলা আছে, পরে আপনার এত গ্যাস নিয়ে আপনি পড়ে থাকবেন, আপনার এই গ্যাস কেউ কিনতে পারবে না। তো তখনও কিন্তু বেগম খালেদা জিয়া এটা ইন্ডিয়ার সাথে গ্যাস বেচার ডিলটা করে নাই। ফলশ্রুতিতে আওয়ামী লীগ তখন বলতো যে ইন্ডিয়ার কাছে গ্যাস বেচার ডিসিশন আমরা নিই নাই, এই জন্যই আপনার ইন্ডিয়া কূটনৈতিক তৎপরতা দিয়ে নির্বাচনে আমাদেরকে হারায় দিছে, বিএনপি ক্ষমতায় আইছে, সো বিএনপির কাছ থেকে তারা গ্যাস কিনবে। যদিও বিএনপিও পরবর্তীতে এইটাতে রাজি হয় নাই। এতে করে কি হয়েছে জানেন, পরবর্তীতে দেখা গেছে ওইখানে 3.5 ট্রিলিয়ন না, ওইখানে 1 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে এবং আশেপাশে বড় কোনো খনি আর নাই। তার মানে আপনি চিন্তা করেন যে একটা গ্যাস আশপাশে যেখানে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতোই গ্যাস নাই, সেই গ্যাস নিয়ে একটা ভূ অর্থনীতির কারণে একটা বড়সড় সম্পর্ক ধরেন মানে গ্যাসের বেচা কেনা যে একটা আত্মঘাতী হয়ে যাইত যদি গ্যাস বেচার ডিসিশন নিত। এবং ওই টাইমে আরও একটা ঘটনা ঘটে, তখন মিয়ানমারে এই যে আরাকান অঞ্চলে বড় বড় গ্যাস ফিল্ড পাওয়া যায় সমুদ্রের আশপাশে, তখন ইন্ডিয়া মিয়ানমারের সাথে চুক্তি করে ফেলে যে পাইপলাইনে করে আমরা গ্যাস নিব তোমাদের কাছ থেকে। তখন বাংলাদেশের ভেতর দিয়ে এই পাইপলাইন নিয়ে যাওয়ার পারমিশন চায়, পাইপলাইন নেওয়ার। এবং তখন কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার সরকারের মধ্যে বেশ আলাপ আলোচনা হয় এবং উচ্চ পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনায় এতে ডিসিশন এইরকম হচ্ছিল যে তুমি গ্যাসের পাইপলাইন আমার দেশের ভেতর দিয়ে নিয়ে যাবা, কিন্তু এই পাইপলাইন বানানোর যত খরচ তোমাকেই করতে হবে, এভরিথিং মেইনটেনেন্স এভরিথিং করতে হবে, কিন্তু আমার দেশের মধ্য দিয়ে যেহেতু নিয়ে যাচ্ছ আমাকে নির্দিষ্ট রেভিনিউ দিতে হবে, নির্দিষ্ট সময় পর পর আমাকে এইটার এগেনস্টে টাকা দিতে হবে। কেউ কেউ বলেন বাংলাদেশ সরকার যদিও এটাতে পরবর্তীতে পারমিশন দেয় নাই, কেউ কেউ বলেন এইটা বাংলাদেশের একটা বড় ভুল ডিসিশন। এবং এম তৌহিদ হোসেনও লিখতেছে যে এইটা যেহেতু বাংলাদেশের কোনো ইনভেস্টই ছিল না, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা ভুল ডিসিশন হয়েছে, রেভিনিউ ইনকাম মানে বাংলাদেশ ফরেন কারেন্সি ইনকাম করতে পারতো এইখান থেকে। এবং আরও একটা ভুল ডিসিশন তার আগে হয় যে সাবমেরিন ক্যাবলেও কিন্তু বাংলাদেশ প্রথমবার করে নাই। বাংলাদেশ সরকার বলছে যে সাবমেরিন ক্যাবল বাংলাদেশের ভেতরে ঢুকবে, এর মধ্যে চাইতে মানে ঝামেলা হয়ে যাবে, মানে আমাদের ডেটা মেটা চুরি করে নিয়ে যাবে, মানে ওইখান থেকে ঝামেলা হয়ে যাবে। তো সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ ধরেন হয় নাই যে আমাদের ইন্টারনেট এই কানেকশন লাগবে না, তার সাথে কানেকশন করে আমাদের সার্বভৌমত্ব হুমকি হবে। যদিও তার 10 বছর পরেই নিজস্ব অর্থ ব্যয় করে হাজার মানে কোটি টাকা ব্যয় করে বাংলাদেশকে নিজস্ব অর্থায়নে সাবমেরিনের সাথে যুক্ত হয়েছে আর কি। সো এই টাইপের বিষয় আর কি। যাই হোক, সামরিক শক্তি একটা বড় ফ্যাক্টর। ধরেন এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার সাথে যে উত্তেজনা চলতেছে, সো আমরা কিন্তু অবশ্যই আমাদের সরকার লিবারেল হতে হবে, কেননা আমাদের ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দেখতে হবে। ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এটা হচ্ছে ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025-এর। এইখানে 1 নম্বর এশিয়া মহাদেশের, এইটা 1 নম্বর অবস্থায় করতেছে হচ্ছে রাশিয়া, 2 নম্বরে চায়না, 3 নম্বরে হচ্ছে ভারত। সেইখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 17 নম্বরে, বাংলাদেশের অবস্থান 17 নম্বরে, এবং পাকিস্তানের অবস্থান হচ্ছে এইখানে আছে হচ্ছে আপনার পাকিস্তানের অবস্থান 7 নম্বরে। সো বাংলাদেশের অবস্থান যদি 5 নম্বরে থাকতো, তাহলে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাথে বিভিন্ন চাপ দিতে বা করতে 2 বার ভাবতো যে বাংলাদেশের কাছে যদি আজকে পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আশপাশের দেশগুলো কিন্তু বাংলাদেশকে হুজুর করত। সো বাংলাদেশ কি আন্তর্জাতিক অঙ্গনে ডিফেন্সিভ আচরণ করবে নাকি বাংলাদেশ অফেন্সিভ আচরণ করবে, এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করতেছে তার মিলিটারি পাওয়ারের উপর। যেমন রিসেন্টলি ধরেন ভ্লাদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনে ডেকে নিয়ে, এই যে আপনারা হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন,
আর ওই বাসভবনের মধ্যে তিনি যে অফিসটা করেন, একটা অফিস যেটা বারবার আপনারা ছবিতে দেখেন, এই অফিসের নাম হচ্ছে ওভাল অফিস। অফিসের নাম ওভাল অফিস, বাট ওই বাসভবনটার নাম হচ্ছে হোয়াইট হাউস। এই ওভাল অফিসে নিয়ে আপনি তাকে হেনস্থা করছেন আর কি। এই হেনস্থা করতে পারছেন আপনি কেন? আপনার একটা বিশাল বড় মিলিটারি সক্ষমতা আছে। এর পেছনে এইটাই, মিলিটারি সক্ষমতা আছে, আপনার বিশাল বড় মিলিটারি সক্ষমতা আছে, আপনার উপরে ইউক্রেন ডিপেন্ডেন্ট। সো এটা একটা বড় বিষয় আসে। অর্থনৈতিক বাণিজ্য একটা খুবই বড় ফ্যাক্টর। বাংলাদেশের ধরেন সরকার এসেই, যে কোনো সরকার এসেই চীনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না, কেননা বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টে চীনের সাথে ডাইরেক্ট কানেকশন আছে। সো তারা আমাদের জাপানের সাথে সম্পর্ক আমরা ছিন্ন করতে পারবো না, কেননা জাপানের সাথে একটা বড় উন্নয়ন অংশীদার হচ্ছে বাংলাদেশের জাপান। সো এই যে ব্যাপার অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে, ধরেন আপনি চাইলেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, কেননা তার সাথে আপনার একটা বড় বাণিজ্য আছে। তো আপনি পারবেন, ততদিন পর্যন্ত আপনি পারবেন না যতদিন পর্যন্ত না আপনার এই যে বাণিজ্যটা আছে তার একটা অন্য আর একটা ওয়ে চলে আসে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে একটা পণ্যের দাম বাড়ার কারণে সরকারের পতন হয়ে যেতে পারে, একটা পণ্যের দাম বাড়ার কারণে। সো আপনি ইন্ডিয়ার থেকে বিভিন্ন কিছু আপনি আমদানি করেন। সো আপনার যখন এই সমস্ত পণ্যের সেম দামে বা কম দামে, বেশি দামে না, সেম দামে বা কম দামে, সেম কোয়ালিটির বা উচ্চ কোয়ালিটির পণ্য আমদানি করার আন্তর্জাতিক অন্যান্য বাজার ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারেন, আদারওয়াইজ আপনি পারেন না। সো এটা একটা বড় ফ্যাক্টর, আপনি চাইলেই করতে পারবেন না। ধরেন বাংলাদেশ সবচেয়ে বেশি কটন আমদানি করে, প্রত্যেক বছর প্রায় $3.5 বিলিয়ন কটন আমদানি করত ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার কটন এর কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার আছে। সো বাংলাদেশ চাচ্ছিল, বা বাংলাদেশ এখনও এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, যে মালয়েশিয়ার মাধ্যমে তারা হচ্ছে আফ্রিকাতে কটন বা তুলা উৎপাদন করবে, এবং এই উৎপাদনে বাংলাদেশ ইনভেস্ট করবে, এবং কৃষির যে ব্যাপার স্যাপার আছে এইগুলা বাংলাদেশ প্রয়োগ করবে এখানে। দেন সেইখান থেকে বাংলাদেশ আমদানি করবে। বাংলাদেশের যে পরিমাণ তুলা লাগে, তুলা হচ্ছে সুতা তৈরির মেইন, এবং বাংলাদেশের মেইন ব্যবসা হচ্ছে গার্মেন্টস ব্যবসা। বাংলাদেশের অর্থনীতি টিকেই আছে গার্মেন্টস ব্যবসা এবং রেমিটেন্সের উপর বেস করে। সো প্রচুর পরিমাণে কটন লাগে, কিন্তু আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় এই তুলা হচ্ছে লো গ্রেডের তুলা, মানে যে কার্পাস তুলা বিভিন্ন জায়গায় যে চাষ হয়, এবং এটা কিন্তু একটা লং টার্ম ফসলে 1 বছর লাগে এটা চাষ করতে। সো আপনার যে জমি আছে, যে পরিমাণ মানুষ আছে, আপনার জমির শর্টেজ আছে, কিন্তু আপনার খাদ্য, আপনি ধান উৎপাদন বাদ দিয়ে, আপনি ধরেন গম উৎপাদন বাদ দিয়ে, আপনি ঢেঁড়স উৎপাদন বাদ দিয়ে, আপনি পেঁয়াজ উৎপাদন বাদ দিয়ে ওই জায়গায় আপনি তুলা উৎপাদন করতে পারেন না। সো তুলা আপনাকে লাগবেই সুতা তৈরির জন্য। সো চাচ্ছিল আফ্রিকা থেকে এটা আর, বাট এটা কিন্তু এখনও দৃশ্যমান রেজাল্ট দেখায় নাই। সো হিউজ পরিমাণে তুলা, ধরেন এইটা বিভিন্ন মার্কেট দিয়ে বাংলাদেশে ঢুকে। সো তুলা আমদানি বাদ করে দিতে হলে আপনাকে অবশ্যই অন্য মার্কেট খুঁজতে হবে। প্যাকেজড খাদ্য, মশলা টশলা দিয়ে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা ভারত থেকে আমদানি করি। সো মশলার একটা বড় চাহিদা আমাদের আছে। ধরেন আমাদের দেশে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস আমদানি হয়, এবং এইটা কিন্তু $1 বিলিয়ন ফল ফ্রুটস আমদানি হয়। এই ফল ফ্রুটস আমদানি করার যে পরিমাণ, তাহলে আপনি মধ্যপ্রাচ্য থেকে আপনি প্রচুর পরিমাণে খেজুর আমদানি করতেছেন, এবং আপনার খেজুরের একটা বড় বাজার আছে আপনার দেশে। আপনি মুহূর্তের মধ্যে আপনার দেশ থেকে খেজুর বন্ধ করে দিতে পারবেন না, এবং এটার জন্য আপনি অন্য কোনো জায়গায় যেতে পারবেন না। ধরেন সৌদি আরবের খেজুর না এনে আপনি মরক্কোর খেজুর আনতে পারেন, মরক্কোর খেজুর না এনে আপনি মিশরের খেজুর আনতে পারেন, বাট খেজুর আপনাকে আনতে হবে, আপনার দেশের মানুষ খেজুর খাবে। ওকে, এরপরে হচ্ছে কূটনৈতিক এবং জোট। ধরেন বাংলাদেশ যদি আজ একটা বড় জোটের অংশীদার হয়, ধরেন বড় একটা জোটের অংশীদার, ধরেন বাংলাদেশ ব্রিক্সের সদস্য হলো, তাহলে ব্রিক্স যে টাইপের ডিসিশন নিবে, বা ব্রিক্স কিছু কিছু জিনিস বাংলাদেশকে চাপায় দিতে পারে, এটা আপনাকে মানতে হবে।
যেমন ন্যাটো গঠিত হওয়ার পরে ন্যাটোর মেম্বাররা তার নিরাপত্তার জন্য ন্যাটোর উপর নির্ভরশীল, আর ন্যাটোর কন্ট্রোল হচ্ছে আমেরিকার হাতে। সো সদস্য রাষ্ট্রগুলো কিন্তু চাইলেই ন্যাটোর বিরুদ্ধে বা ন্যাটোর এগেনস্টে বা নতুন একটা কিছু তারা করতে পারে না। সো জোট একটা বড় ব্যাপার। আপনি যখন জোটে থাকবেন তখন আপনার ওই জোটের কথা মেনে নিতে হবে আন্তর্জাতিক অঙ্গনে, এবং জোট বলতে পারে যে আপনারা এই অংশের মধ্যে থেকে এই অংশের মানে এই বিষয়ে ইউএনএ গিয়ে এই টাইপের ভোট দিবেন। জোট সিদ্ধান্ত নিছে, ধরেন আপনি 10টা কান্ট্রির একটা জোট, এবং জোট সিদ্ধান্ত নিছে যে ইউক্রেনের ইস্যুতে হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন। এখন ইউক্রেন ইস্যুতে জোট বলতেছে আপনাকে হা ভোট দিতে হবে, আপনি ওই জায়গায় যায় না ভোট দিতে পারবেন না। সো আপনার আন্তর্জাতিক একটা বড় ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক এই জোট। আর একটা ব্যাপার হচ্ছে ধর্মীয় আদর্শ, একটা বড় ফ্যাক্টর ধর্মীয় আদর্শ। ধরেন বাংলাদেশ যখন জন্মগ্রহণ করে তখন 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ছিল, এবং আজকে আমরা এটা আরও ক্লিয়ার হব। কিন্তু পরবর্তীতে 5ম সংশোধনীর পরে বাংলাদেশ সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদেই লেখা হয় যে মুসলিম বিশ্বের দেশের সাথে আমরা বেশি করে সহযোগিতা করব। এই যে বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে অ্যাটাচড হতে যাচ্ছে, এটা কেন? শুধুমাত্র তার ধর্মীয় মতাদর্শের কারণে। আবার বাংলাদেশ আজকে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে না, কেন? শুধুমাত্র তার ধর্মীয় ব্যাপারের জন্য। সো আন্তর্জাতিক রাজনীতিতে ধর্ম একটা বড় ফ্যাক্ট, এবং এই ধর্মীয় বিষয়াশয় নিয়ে আমরা একটা চমৎকার ব্যাপার আজকে এই জায়গায় ব্যাপারে এইটুক পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। আপনাদেরকে একটা বড় ব্যাপার বলি। 1974 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের সেপ্টেম্বর মাসে, 25 সেপ্টেম্বর টু বি এক্স্যাক্ট, বা 19 সেপ্টেম্বর, আমি এক্স্যাক্ট ডেটটা ভুলে গেছি, সেপ্টেম্বর মাসে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। তাহলে জাতিসংঘের সদস্যপদ পেতে এত দেরি লাগলো কেন? সেটা 1974 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখ বোধহয় 136তম দেশ হিসেবে বাংলাদেশ পদ লাভ করে। এতদিন দেরি হলো কেন? এর মেইন ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে পাকিস্তান ভেঙে যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে, সেহেতু পাকিস্তান যতদিন না বাংলাদেশকে স্বীকৃতি দিবে ততদিন পর্যন্ত জাতিসংঘের সদস্য বাংলাদেশ হতে পারবে না। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। এই জন্য আপনাদের একটা ব্যাপার বলি, 1974 সালের ওআইসির সম্মেলন হচ্ছিল পাকিস্তানে 1974 সালের ফেব্রুয়ারি মাসে। এই ওআইসির সম্মেলনে কুয়েতের মধ্যস্থতায়, মানে কুয়েত মাঝখানে ভূমিকা পালন করে, কুয়েতের মধ্যস্থতায় শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানে যান ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে। এবং এই জায়গাতে কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে যাচ্ছে শীর্ষ সম্মেলনে, এইটা অবশ্যই ইন্ডিয়াতে খুশি হয় নাই। কিন্তু তিনি যে যাচ্ছেন এইটা তিনি ইন্ডিয়াকে জানান নাই, এবং ইন্ডিয়ার সাথে এই ব্যাপার বা ইন্ডিয়ার দিকে তোয়াক্কা না করেই তিনি ওইখানে চলে গেছেন। এবং এইটা তার একটা বড় ডিসিশন ছিল, ভালো ডিসিশন ছিল। কেননা এইখানে যাওয়ার পরে পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয়, এবং পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয়, যার ফলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পথ মানে ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা এখন এইখানে আপনি দেখেন যে কুয়েত কেন এই কাজটা করলো, মানে মধ্যস্থতা কেন করলো, বা ওআইসির শীর্ষ সম্মেলন কেন বড় ফ্যাক্টর হয়ে গেল? কেননা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান। এই যে একটা ধর্মীয় মতাদর্শের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। রাজনৈতিক নেতৃত্ব একটা বড় ফ্যাক্টর। কে নেতা? জো বাইডেন যখন নেতা, তখন আপনার ইউক্রেনকে যা লাগবে দিচ্ছে, এবং লাস্ট টাইমে জো বাইডেন যাওয়ার আগে সে বলছে এতদিন যে অস্ত্র দিছে ইউক্রেনকে আমেরিকা, সেই অস্ত্র দিয়ে কিন্তু রাশিয়ার ভূখণ্ডে হামলা করা যেত না। রাশিয়া যদি আমাকে মারে তাহলে আপনি ডিফেন্স দিতে পারবেন, ওর অস্ত্র দিয়ে ডিফেন্স দিতে পারবেন, ডিফেন্সিভ পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন।
কিন্তু রাশিয়া অভ্যন্তরে আপনি হামলা করতে পারবেন না আমেরিকান অস্ত্র দিয়ে। কিন্তু জো বাইডেন ক্ষমতা থেকে যাওয়ার আগে জো বাইডেন এই পারমিশনও দিয়ে গেছে যে আপনি অফেন্সিভ পারপাসেও আমার অস্ত্র ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ইউক্রেন আমেরিকান অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে মেরে দিতে পারবে। কিন্তু ট্রাম্প আসার পরে ঘটনা উল্টা। এর মানে কি রাষ্ট্র চেঞ্জ হয়েছে? রাষ্ট্র চেঞ্জ হয় নাই, কিন্তু চেঞ্জ হয়েছে হচ্ছে আপনার নেতৃত্ব চেঞ্জ হয়েছে। সো নেতৃত্ব, কে নেতা, রাষ্ট্রের ক্ষমতায় কে, এটা একটা বড় ফ্যাক্টর। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা বড় ফ্যাক্টর। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ধরেন বাংলাদেশের ফরেন পলিসি কেমন হবে এইটার মধ্যে বিশ্বব্যাংক একটা চাপ দিতে পারে, IMF একটা চাপ দিতে পারে, এবং বাংলাদেশের আমলারাও কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারাও চাপ দিতে পারে। রাজনৈতিক দল চাপ দিতে পারে, এরাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বাংলাদেশের ভেতরের কিছু বেসামরিক লোক, এটা ধরেন ইন্ডিয়ার ক্ষেত্রে ধ্রুব রাঠে একাই একজন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ধরেন বাংলাদেশের ফরেন পলিসিতে এখন পিনাকি ভট্টাচার্য একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সো এই যে ব্যাপার, এরাও কিন্তু একটা দেশের পররাষ্ট্রনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে। আর এই পররাষ্ট্রনীতি হচ্ছে একটা রাষ্ট্র আর এক জায়গায় কী টাইপের আচার আচরণ করবে বা কী টাইপের সম্পর্ক বিল্ড আপ করতে চায়, তার একটা নীতি নৈতিকতা বা তার একটা দলিল হচ্ছে পররাষ্ট্রনীতি। বাট আপনি তো এটা করলেই হবে না যে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে ভালো সম্পর্ক রাখবে, এটা আপনি একটা আইন করে লিখলেন, নীতি লিখলেন, এটা আপনার পররাষ্ট্রনীতি। বাংলাদেশ আমেরিকার সাথে বাণিজ্য বাড়াবে, বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য কমাবে, বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়াবে, বাংলাদেশ নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে। এই যে আপনি লিখলেন, এইগুলো হচ্ছে পররাষ্ট্রনীতি। লিখলেই তো এইগুলো হবে না ভাই, এইগুলো তো বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়নের মাধ্যমের নামই হচ্ছে কূটনৈতিক, ডিপ্লোমেসি। যেই তার মানে পররাষ্ট্রনীতি হচ্ছে নীতি যা আপনি চান, আর ওইটা বাস্তবায়ন করার মাধ্যমে উপায় হচ্ছে কূটনৈতিক। এইটাই হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। এবং উইনস্টন চার্চিল বলেছেন ডিপ্লোমেসি হচ্ছে এরকম একটা জিনিস, ডিপ্লোমেসি ইজ দ্য আর্ট অফ টেলিং পিপল টু গো টু হেল ইন সাচ এ ওয়ে দ্যাট দে আস্ক ফর দ্য ডিরেকশনস। আপনি একজনকে নরকে যাওয়ার রাস্তা দেখাবেন, এমনভাবে দেখাবেন যেন সে আপনার কাছে এটা জানতে চাইছে। যেমন ধরেন যে বিভিন্ন রিলস টিলস দেখছেন না, যে সেল মি দ্য পেন, আমার এই দরকার নাই, তারপরে আপনি বেচেন আমার কাছে। এই জিনিসটাই হচ্ছে ডিপ্লোমেসি, যে আপনি লাগবে না তারপরে বেচে ফেলবেন তার কাছে। এই যে জিনিস, এইটাই হচ্ছে দক্ষ কূটনৈতিক ব্যাপার। ধরেন আপনি ইন্ডিয়া থেকে উপর দিয়ে আপনি নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারবেন, সেইটা বাস্তবায়ন করতে হবে আপনার কূটনৈতিক ব্যাপার স্যাপার দিয়ে। মানে এটা একটা বড় বিষয়। কূটনীতি হচ্ছে বাস্তবায়নের হাতিয়ার, এবং কূটনীতি একটা বিশাল ব্যাপার আর কি। কূটনীতি বাস্তবায়িত হয় কয়েকটা মাধ্যম দিয়ে, সেটা আমরা একটু দেখি। কূটনীতির একটা উপায় হচ্ছে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলাপ আলোচনা। ধরেন বাংলাদেশ D8-এর সম্মেলনে গিয়ে সাইডলাইনে আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাইডলাইনে বৈঠক করেছে। এখানে বাণিজ্য, পর্যটন, বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা হয়েছে, স্বাস্থ্য সহযোগী বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে। এখন এই যে আলাপ আলোচনার মাধ্যমে আপনার হয়েছে। আবার ধরেন এখন যদি আপনার রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা তৎপরতা চলতেছে, ধরেন ঝামেলা চলতেছে, তৎপরতা চলতেছে, এই টাইমে ইউক্রেন বুঝতেছে না কি করবে, ধরেন ওর টাইম লাগবে, বুঝতেছে না, তখন সে বলবে যে আসেন আমরা একটু আলাপ আলোচনা করি। সো হেনরি কিসিঞ্জার লিখতেছে, হোয়েন স্টেটম্যান ওয়ান্ট টু গেইন টাইম দে অফার টু টক। আসেন কথাবার্তা বলি। কিছু কিছু সময় কথাবার্তা বলা হয় শুধুমাত্র মানে ইন্ডে চলে যাওয়ার জন্য, আবার কিছু সময় কথাবার্তা বলা হয় শুধুমাত্র কালক্ষেপণ করার জন্য। এই যে আপনার 1971 সালে দেখেন, আমরা যখন একবারে স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন কিন্তু বারবার এই ইয়াইয়া সরকার বারবার চেয়েছে আলাপ আলোচনা করতে, কথা বলতে। তারা জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করছে, আমেরিকার মাধ্যমে চেষ্টা করছে আলাপ আলোচনা করতে, কথা বলতে। এবং আপনি যখন 70-এর নির্বাচনে ক্ষমতা দেয় নাই, যখন ধরেন 7ই মার্চের ভাষণের পরে একটা বড় সড়ো
বাংলাদেশের মধ্যে একটা বাঙালিদের মধ্যে একটা বড়সড় উদ্দীপনা কাজ করতেছে, তখন ইয়া বারবার বলতেছে যে কথা বলি, আসেন কথা বলি। কথা বলার মেইন ব্যাপারই হচ্ছে আপনার সময় কালক্ষেপণ করা। আর কালক্ষেপণ করলে ধরেন গরম জিনিস ঠান্ডা হয়ে যাবে। এটার আর একটা বড় হচ্ছে নিরাপত্তা এবং সামরিক প্রতিযোগিতা। আজকে যদি ধরেন আপনি ইন্ডিয়ার কাছ থেকে একটা জিনিস অ্যাচিভ করতে চান, এই অ্যাচিভ করার জন্য ধরেন আপনি কিছুই কূটনৈতিক তৎপরতা দিয়ে আপনি পারতেছেন না, তখন এইখানে ওই যে ডায়লগটা খুবই খাটো, গানবোর্ড ডিপ্লোমেসির মতন, যে স্পিক সফটলি অ্যান্ড টেক এ বিগ স্টিক, ইউ উইল গো ফার। আস্তে কথা বলুন এবং হাতে একটা বড় লাঠি নিন, আপনি অনেক দূর যাবেন। সামনে কেউ পড়লে তার বাইরে মারিয়ে ফেলে দিবেন আর কি। ধরেন ব্যাপারটা এরকম। আর যদি ধরেন বাংলাদেশ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে, তখনই পারবে। ধরেন বাংলাদেশে আজকে 20টা নিউক্লিয়ার উইপন দাঁড়ায় গেল, বাংলাদেশের কাছে আজকে 50টা সাবমেরিন আছে এবং এর মধ্যে 5টা পারমাণবিক মিসাইল নিক্ষেপ করার মতন সাবমেরিন আছে। তাহলে আপনি দেখবেন কথাবার্তার টোন আলাদা হয়ে যাবে, কথাবার্তার ব্যাপার স্যাপার আলাদা হয়ে যাবে। কিন্তু এই যে কয়টা জিনিস বললাম, এই কয়টা জিনিস অ্যাচিভ করা, এইটার জন্য আপনার বিশাল বড় কূটনৈতিক তৎপরতা চালাতে পারবে। আপনি কিন্তু এখন চাইলেই পারবেন না একটা পারমাণবিক অস্ত্র ডেভেলপ করা। ইরানের মতন রাষ্ট্র পেরে উঠতেছে না। সো এটা একটা মুখের কথা না যে এক দেশ আর এক দেশকে পারমাণবিক অস্ত্র দিয়ে দিবে, এটা এত সহজ জিনিস না। ইটস এ ইন্ট্রিগেট জব। সো নিরাপত্তা এবং সামরিক প্রতিযোগিতা একটা বিশাল ব্যাপার। অর্থনৈতিক কূটনীতি ধরেন আজকে যদি এরকম হতো যে ধরেন ভুটান খাদ্যের জন্য ধরেন বা কোনো একটা কিছুর জন্য বাংলাদেশের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, ধরেন যে বাংলাদেশের কাছ থেকে ছাড়া এই জিনিস আর এদের হাতে নাই, এইটা ছাড়া, তখন আপনি কি করবেন? তখন আপনি আসলে খুবই ব্যাপার স্যাপারের মধ্যে পড়বেন। যে তখন আপনি ভুটানের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে গেলে ভুটানকে আপনি চাপ দিতে পারেন ওই জিনিসটা, ওইটা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল। বলছে তুই এই কথা শোন, নাইলে কিন্তু এই চ্যানেল বন্ধ করে দিব, এই খাবার আর দিব না, কিন্তু না খেয়ে মারা যাবি। এই যে একটা বিষয় আসলে আলাপ আলোচনার টেবিলে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করবেন। সাংস্কৃতিক কূটনীতি একটা বড় কূটনীতি। যেমন ধরেন বাংলাদেশের যে পরিমাণ ইন্ডিয়ান টিভি চ্যানেল মানুষ দেখে, ওই পরিমাণ পাকিস্তানি টিভি চ্যানেল দেখে না, ওই পরিমাণ নেপালের দেখে না, ওই পরিমাণ কিন্তু আপনারা মায়ানমারেরও দেখি না। সো আমাদের সংস্কৃতিতে কিন্তু এই যে সংস্কৃতির মাধ্যমে একটা বিষয়, এইটা দিয়েও কিন্তু আপনি অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন। এটাকে বলা হয় সফট পাওয়ার। এটা হচ্ছে সফট পাওয়ার। এইটা দিয়ে আপনি অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারেন। মানবিক কূটনীতি একটা বড় ব্যাপার। আমরা যেমন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মানবিক একটা কাজ আমরা করছি, এইটা আমরা আন্তর্জাতিকে মার্কেটিং করতে পারি যে এইটা আমরা করছিলাম। সো আমরা একটা ভালো দেশ, আমাদের এটা একটা ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, সো আমাদের সাথে এই জিনিসটা আমাদেরকে করতে হবে। সো একজনের সাথে আপনি এটা দিয়ে করতে পারেন। আর ডিপ্লোমেসির সবচেয়ে লাস্ট স্টেজ হচ্ছে যুদ্ধ। যখন আপনি অ্যাচিভ করতে পারবেন না, তখন আপনি ডাইরেক্ট যুদ্ধে চলে যাবেন, এবার যুদ্ধ করি। ধরেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে কি রাশিয়া ইউক্রেনকে থামানোর চেষ্টা করে নাই? আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন কিছু দিয়ে চেষ্টা করছে। যখন থামাতে পারে নাই, তখন যুদ্ধ। সো কূটনীতি অ্যাচিভ করার একবারে লাস্ট স্টেজ হচ্ছে যুদ্ধ। তাহলে পররাষ্ট্রনীতি এবং কূটনীতির মধ্যে পার্থক্য কি? পররাষ্ট্রনীতি হচ্ছে নীতি, কিছু লক্ষ্য, আর এটা বাস্তবায়নের মাধ্যম হচ্ছে কূটনীতি। পররাষ্ট্রনীতি হচ্ছে সরকার নির্ধারণ করে, মন্ত্রী পরিষদ নীতি নির্ধারকরা করে, কিন্তু আপনার কূটনীতি এইটা করে হচ্ছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতিক রাষ্ট্রদূত, এরা এটা করে। পররাষ্ট্রনীতি রাষ্ট্রের রাষ্ট্রের স্বার্থ, নিরাপত্তা, বিভিন্ন কিছুর উপর নির্ভরশীল। আর কূটনীতি নির্ভরশীল হচ্ছে আলাপ আলোচনার দক্ষতা, বার্তাবাহক যে তার অবস্থা কী। আপনি দেখেন ওভাল অফিসে ওই যে আপনার এই যখন বসছে আর কি, আপনার এই জেলেনস্কি যখন বসছে, তখন তার বসার ভাব এবং কথার মধ্যে কথা বলতেছে। আপনি একজন কথা বলতেছেন, ধরেন বিসিএস ভাইবা বোর্ডে আপনি গেছেন, আপনার যিনি বোর্ড মেম্বার আপনাকে কোশ্চেন করতেছে, আপনি তার কথার মাঝখানে কথা বলতেছেন, ফেল করায় দিবে, বেয়াদবি তো। তাকে টাইম দিতে হবে তাকে। কিন্তু ওই দিনই কিন্তু ওইখানে
ওই আপনার এমানুয়েল ম্যাক্রনের সাথেও কিন্তু একটা সেম মিটিং হয়েছে, এবং ম্যাক্রন দেখবেন যে খুবই হাসি মুখে কথা বলতেছে, এবং ওইখানে কিন্তু আপনার জেলোনস্কের মুখে হাসি নাই, সে মানে বিরক্ত হচ্ছে, কথার মাঝখানে কথা বলতেছে। কিন্তু আপনার আপনার এই এমানুয়েল ম্যাক্রন হাসি মুখে কথা বলতেছে, এরপরে আপনার এর পরপরই আপনার এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হয়েছে। ইমানুয়েল ম্যাক্রন যখন কথা বলতেছে তখন কিন্তু সে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে হাত দিচ্ছে। এই যে গেস্টার, এই যে বডি মুভমেন্ট, কথা বলা, হাসি মুখ, এটাও একটা বড় ফ্যাক্ট, কিন্তু কূটনীতির একটা বড় ফ্যাক্ট অ্যাচিভ করার। এবং পররাষ্ট্রনীতি হচ্ছে পরিবর্তনের হার কম, মূলত এটা সরকার পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হতে পারে, কিন্তু ডিপ্লোমেসির ওয়ে বা কূটনৈতিক ওয়ে দ্রুত পরিবর্তনশীল। ধরেন একটা ওয়েতে কাজ হচ্ছে না, আপনি আরেকটা ওয়েতে যাচ্ছেন, সাথে সাথে আপনার কাজ হবে। যেমন বাংলাদেশের এক সময় মানে 1972 সালের পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মেই নিয়েছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি ছিল। বাট আমাদের কূটনীতি হচ্ছে কি, আমাদের কূটনীতি হচ্ছে 1996 সালে ধরেন একটা উল্লেখযোগ্য, আমরা ভারত বাংলাদেশ গঙ্গার পানি বন্টন চুক্তি করেছিলাম, এটা একটা কূটনৈতিক উদাহরণ। সো এই হচ্ছে কূটনীতি এবং পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। আমরা এখন একটা বিশাল আলাপ আলোচনার মধ্যে যাব যে বাংলাদেশ জন্মগ্রহণ করার পর থেকে কূটনৈতির ব্যাপার স্যাপার, এবং এইখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কথাবার্তা বলবো। এটা একটা বিশাল বড় লেখা, এবং রেফারেন্স হিসেবে আমি এখানে 2টা বইয়ের নাম উল্লেখ করেছি, এবং আগেই বলে ফেলি সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এর পরে কিছু কিছু লেখা আছে যেটা আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, কিছু কিছু লেখা হচ্ছে ডাইরেক্ট বই থেকে কপি করা, ডাইরেক্ট কপি করা, দাড়িকমা সহ কপি করা। সো অনেক কথাই আছে, এরপরে আমার কথা না। সো আপনি এটার মধ্যে কোনো মতাদর্শ জাস্টিফাই করার ট্রাই করবেন না। সো ডাইরেক্ট কথাবার্তা এখানে লেখা আছে ম্যাক্সিমাম টাইমে। সো 1971 থেকে 1975 এই টাইমে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, 1975 সালে তিনি বাকশাল কায়েম করেছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। একটাই দল থাকবে, এটা হচ্ছে জাতীয় দল, আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এই যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ দলের নাম কৃষক শ্রমিক, তার মানে আপনি সমাজের শ্রমশ্রেণীর কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছেন, এবং একটাই দল থাকবে। সো এর মেইন কথা হচ্ছে আপনি কমিউনিজম তত্ত্বের দিকে চলে যাচ্ছেন, কমিউনিজম তত্ত্ব। সেটা আমেরিকা ভালো চোখে দেখবে না, কেননা সাল 1975 স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে, চরম ডোমিনো ইফেক্ট নামে, তখন এই যে ডোমিনো কি জানেন, এই যে একটা ছোট রাখবেন, অনেকগুলো বড় 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 রাখবেন, ছোটটাই ধাক্কা দিবেন, গুতা দিতে 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 বড়টা ফেলে দিবে। এটা হচ্ছে ডোমিনো ইফেক্ট, যে ছোট্ট একটা পতন হলে বড়টা পতন হয়ে যেতে পারে। সো এই ডোমিনো ইফেক্ট তো আপনার বাংলাদেশ যদি কমিউনিস্টের দিকে চলে যায়, ইন্ডিয়া তখন অলরেডি সোভিয়েত ইউনিয়নের সাথে খুব ভালো সম্পর্ক বিল্ড আপ করছে, তাহলে নেপাল ভুটান চলে যাইতে পারে। সো বাংলাদেশের এই জিনিসটা ঠেকাতে হবে। এই জন্য অনেকেই বলা যে 75-এর 15ই আগস্টের ঘটনায় আমেরিকার একটা বড় হাত আছে, এবং ওই টাইমে কিন্তু এরকম ঘটনা ঘটে মোট 3 জায়গায়, এই টাইমের ঘটনা ঘটে, এবং 3 জায়গাতেই কিন্তু বাংলাদেশ সহ, বাংলাদেশ বোধহয় একটা ফিলিপাইন, আর একটা হচ্ছে আপনার এই আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে আপনার এই কি আপনার, সরি এটা নাম পরে মনে পড়লে আপনাকে বলবো আর কি, না চিলি না আপনার, আচ্ছা আমরা নামটা বলেই ফেলি ম্যাপ থেকে। আচ্ছা আমি ডাইরেক্ট ধরেন এইটা 2টা কনফিউজড হয়ে গেলাম এই মুহূর্তে, এটা 2টা হতে পারে, একটা হচ্ছে চিলি বা পেরু, সাধারণ মনে হয় পেরু, চিলি বা পেরু। এবং পেরুতে কিন্তু মারাত্মক গণতন্ত্র চলে, জানেন আপনার, পেরুতে এরকম গণতন্ত্র যে ভোটাভুটি খুবই সলিড গণতন্ত্র চলে, গণতন্ত্র যেটাকে আমরা বলি সেই গণতন্ত্র চলে পেরুতে বর্তমান সময়েও। যাই হোক, এই টাইমের একটা বড় ব্যাপার হচ্ছে, এই আমলে একটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের হাতে প্রধান চ্যালেঞ্জ ছিল হচ্ছে 3টা চ্যালেঞ্জ। তার প্রথম চ্যালেঞ্জ ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে মুক্তি করে তাকে দেশে আনা। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকানোর জন্য
মানে বাংলাদেশের আপনার ইয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থার স্বীকৃতি আদায়। এবং 3 নম্বর চ্যালেঞ্জ ছিল হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ ভারতের সৈন্য আছে এই সৈন্যগুলোকে ব্যাক নেওয়া। এটা ডাইরেক্ট তৌহিদ হোসেন বই থেকে আমি কপি করেছি এইটুকু কথাবার্তা। তো এইটার জন্য ধরেন যখন বাংলাদেশ স্বাধীন হয়, এই স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই খবর শেখ মুজিবুর রহমান জানতেন না। সো তাকে কিন্তু কারাগার থেকে রাওয়ালপিন্ডিতে, তখন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের ক্ষমতায়, রাওয়ালপিন্ডিতে একটা জায়গায় তাকে আবদ্ধ রাখা হয় এবং সেইখানে রোজ জুলফিকার আলী ভুট্টো তার সাথে দেখা করতেন এবং তার সাথে আলাপ আলোচনা করার মধ্যে একটা শেষ কানেকশান যেন বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকে, এই কানেকশান করার জন্য সে একটা তৎপরতা চালাচ্ছিল। কিন্তু ওই টাইমে শেখ মুজিবুর রহমান একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। তিনি বলেছিল যে দেশের লোকজনের সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো বিষয় মানে সিদ্ধান্ত জানাতে পারবো না। পরবর্তীতে তাকে 8ই জানুয়ারি তাকে একটা পাকিস্তানের একটা বিমানে করে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় লন্ডনের উদ্দেশ্যে। এবং ওই টাইমে জুলফিকার আলী ভুট্টো বলেছিল যে, জুলফিকার আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ মুজিবুর রহমান কোথায়, তখন নাকি তিনি আনসার দিয়েছিলেন, আমি যদিও এটার রেফারেন্স দিতে পারতেছি না, বাট তিনি নাকি আনসার দিয়েছিলেন যে পাখি খাঁচার ভেঙে পালিয়েছে, মানে পাখি খাঁচা ছেড়ে উড়াল দিয়েছে, ডাইরেক্ট বলে নাই এটা। যখন তিনি ইংল্যান্ডে নামেন, ইংল্যান্ডের থেকে একটা কমিউট বিমানে করে তিনি দিল্লিতে আসেন। দিল্লিতে তাকে একটা সংবর্ধনা দেওয়া হয় এবং ওইখানে তিনি বক্তব্য দেন। তখন দিল্লির একটা প্ল্যান ছিল যে রাজহংসতে করে, তাদের রাষ্ট্রীয় বিমান রাজহংসতে করে তিনি কলকাতায় আসবেন এবং কলকাতা থেকে তিনি ঢাকায় আসবেন। তো এটা তিনি রাজি হন নাই। তিনি বলেছেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আমাকে এই বিমানে পাঠিয়েছেন, এটা তার প্রতি সম্মান অনুসারে আমি এই বিমানে করেই বাংলাদেশে যাব। এবং এই বিমানটা তিনি পাঠিয়েছিলেন এইভাবে যে লন্ডন থেকে রওনা দিবে, সাইপ্রাস থেকে তেল নিবে, দিল্লি হয়ে বাংলাদেশ চলে আসবে। এটাও কিন্তু ওই টাইমের একটা বড় কূটনৈতিক ব্যাপার আর কি। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, এবং এটা খুবই চমৎকারভাবে আন্তর্জাতিক স্বীকৃতি 6 তারিখেই ধরেন ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, ইন্ডিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং ধীরে ধীরে বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে সাথে অধিকাংশ দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এবং 75 সালে তিনি মারা যাওয়ার পরই সৌদি আরব, আমেরিকা তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে বাংলাদেশকে। সো বাংলাদেশ একটা বৈধ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কি। এবং 1974 সালে জাতিসংঘের সদস্যপদও লাভ করেছে। এবং 3 নম্বর হচ্ছে ভারতের সৈন্য ব্যাক পাঠানো, এবং এইটা ফারুক হোসেনের বিবরণীতে এখানে লেখা হয়েছে একটা লেখা, এটা হুবহু কপি করেছি আমি। 1972 সালের ফেব্রুয়ারি মাসে, মানে জাস্ট দেশে আসার কিছুদিন পরেই শেখ মুজিবুর রহমান কলকাতায় সফরে যান। এবং এইটা একটা অদ্ভুত সফর ছিলেন। কলকাতা ভারতের রাজধানী না, কলকাতায় যান। কলকাতাতে শেখ মুজিবুরের সাথে দেখা করার জন্য তখন ইন্দিরা গান্ধী দিল্লি থেকে কলকাতায় আসেন। তো এইটা একটা কিন্তু বড় ব্যাপার, এটা খুবই বড় ব্যাপার যে আপনি দিল্লি যান নাই, আপনি গেছেন কলকাতায়, ওই দেশের প্রধানমন্ত্রী কলকাতায় আসছে আপনার সাথে দেখা করতে। ওই টাইমেই মূলত হচ্ছে তো এই যে নাম বলেছেন হাসান লিখেছেন, এই যে সালভেদর আনন্দ, ঠিকই সালভেদর, এই যে যার দক্ষিণ আমেরিকার যে নেতার কথা বলতেছিলাম সালভেদর, যাই হোক, তাকেও কিন্তু তাকে তিনি হচ্ছে কেউ বলে যে তিনি সুইসাইড করেছিলেন আর কি, যদিও তাকে আমেরিকায় মেরে ফেলেছে আর কি ওই টাইমে। মানে সমাজতন্ত্রের দিকে গেলে আমেরিকা ওই টাইম করবে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম আর কি, চিলি 1971 চিলির সালভেদর। যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো এই যে ফেব্রুয়ারি মাসের কলকাতাতে থাকা অবস্থাতেই তিনি ইন্দিরা গান্ধীর সাথে সৈন্য প্রত্যাহার নিয়ে কথাবার্তা বলেন। এবং প্রথমে তারা বলেছিল যে আমরা সৈন্য প্রত্যাহার করব, বাট কিছু সৈন্য থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, কেননা অনেক মুক্তিযোদ্ধারা মূলত অস্ত্র জমা দেয় নাই, তারা অস্ত্র রেখে দিয়েছে, এবং অস্ত্র রেখে দিয়ে এই অস্ত্র দিয়ে তারা ডাকাতি করতেছে। বর্তমান সময়ে আপনারা দেখেন না, ডাকাতি বেড়ে গেছে। ডাকাতি বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের যখন জুলাই অভ্যুত্থান হয়েছে তখন একদল এরা কিন্তু স্বার্থ গোষ্ঠী, এরা আগের থেকেই ডাকাত বা আগের থেকেই চরমপন্থী,
থানায় শূন্যতা দেখে তারা কিন্তু এই কাজটা করেছে, অস্ত্র লুট। এবং এই অস্ত্রের একটা অংশ কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে, পুরাপুরি পারে নাই। এই অস্ত্র যেহেতু বাইরে আছে সেহেতু ডাকাতি বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক আর কি। আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধের টাইমে তাহলে যে পরিমাণ অস্ত্র অনেক মুক্তিযোদ্ধারা জমা দেয় নাই, তারা কিন্তু এটা ছিল একটা বিশাল বড় ব্যাপার। মানে এই ব্যাপারটা বিশাল বড় ব্যাপার, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ঠিক রাখা। তারপরেও এটা একটা বড় বাংলাদেশের পররাষ্ট্র, এটা পুরোপুরি আপনারা রিডিং পড়েন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই টাইমে আরেকটা ব্যাপার হচ্ছে শেখ মুজিবুর রহমানের আমলে গঙ্গার পানি বন্টন চুক্তি, যদিও এটা একটা দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী চুক্তি না, একটা অস্থায়ী চুক্তি হয়, যেইখানে দুই দেশের মধ্যে গঙ্গায় পানি বন্টনের একটা ব্যাপার স্যাপার হয়। কিন্তু তখনই কিন্তু আপনার ফারাক্কার বাঁধ নির্মাণের একটা ব্যাপার স্যাপার ছিল, এবং সেইখান থেকে কি পরিমাণ পানি আসবে তার একটা হয়। এটা আপনারা রিডিং করবেন, পুরো জিনিসটা আমি আর যাচ্ছি না, অনেক সময় লাগবে যেহেতু, এটা আমরা যাচ্ছি না। এবং পরবর্তীতে যখন 1975 সালে শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টের মেসাকার হত্যাকাণ্ড ঘটে, তখন কিন্তু সাথে সাথেই আমাদের সৌদি আরবের সাথে এবং সাথে সাথেই আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক হয়, এবং চীনের সাথেও আমাদের সম্পর্ক বেশ ভালো স্বাভাবিক হয়, ওই টাইমে খুবই ভালো স্বাভাবিক হয়। আর 1975-74 সাল তো 71-এর পরে তখন কিন্তু আমেরিকা চীন ভাই ভাই, এখনকার মতন না। কেননা তখন 1971 সালে যে পিংপং ডিপ্লোমেসি, শাটল ডিপ্লোমেসি, বিভিন্ন মাধ্যমে আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, রিচার্ড নিক্সন হেনরি কিসিঞ্জার জুটি, তখন কিন্তু আমেরিকা চীন ভাই ভাই, বর্তমান সময়ের মতন না। 75 থেকে 90 এই টাইমটার মধ্যে, 75-এর পরে দেশে কয়েকবার সামরিক অভ্যুত্থান হয় এবং সেনা শাসন চলে, এবং সেনা শাসনের পরে একবার নির্বাচনের মাধ্যমে কিছুদিন নির্বাচিত সরকার ছিল, এরপর আবার সেনা শাসন ছিল। সো সেনা শাসন এবং মধ্যকার ঘটনা ঘটে 75 থেকে 90, এই টাইমে বিভিন্ন কিছু ঘটে এর মধ্য থেকে। এবং এইখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যে এই টাইমে একটা ঘটনা ছিল, আপনাদের একটা ব্যাপার বলি। 75 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এমন তৎপরতা চলতেছিল এই দেশে, বাংলাদেশের নাম পরিবর্তনের চেষ্টা চলতেছিল। নাম পরিবর্তনের পাকিস্তানের সাথে আবার যোগ দিয়ে একটা কনফেডারেশন তৈরি করা। ফেডারেশন আর কনফেডারেশনের মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন আমেরিকা একটা ফেডারেশন, 50টা স্টেট আছে আমেরিকাতে, এই স্টেটের কিন্তু গভর্নমেন্ট আছে আলাদা আলাদা, তাদের নিজস্ব স্টেটের গভর্নমেন্ট আছে। যেমন ভারত একটা ফেডারেশন, ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে তাদের কিন্তু মুখ্যমন্ত্রী আছে, তাদের কিন্তু অ্যাসেম্বলি আছে, আবার একটা নরেন্দ্র মোদীর একটা গভর্নমেন্ট আছে, কেন্দ্রীয় সরকার আছে। কিন্তু এরা একটা ফেডারেশন, কিন্তু ফেডারেশনে এই যে এক একজন যে মেম্বার বা এক একটা স্টেট, এক একটা প্রদেশ, এদের ক্ষমতা থাকে খুবই কম, বেশি থাকে না। আর কনফেডারেশনে হচ্ছে আপনার প্রত্যেকটা যে অঙ্গ এক একজন মিলা একটা সরকার গঠন করবে, প্রত্যেকের আলাদা আলাদা কারেন্সিও তারা করতে পারে, আলাদা আলাদা নোট, আলাদা আলাদা ব্যাপার করতে পারে। মানে ফেডারেশনে স্টেটগুলোর ক্ষমতা থাকে কম, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকে বেশি। আর কনফেডারেশনে স্টেটের ক্ষমতা অনেক বেশি থাকে ফেডারেশনের তুলনায়। যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল একটা কনফেডারেশন, আমেরিকা একটা ফেডারেশন, ইন্ডিয়া একটা ফেডারেশন। বাট তখন পাকিস্তান এবং বাংলাদেশ মিলায়ে একটা কনফেডারেশন গঠনের প্রস্তাব চলতেছিল কিন্তু তখন 75-এর পর। তখন একটা ব্যাপার, এটা ডাইরেক্ট বই থেকে লেখা, এখানে একটা শব্দ আপনারা শিখবেন, কূটনৈতিক নোট। বাংলাদেশ সরকার আজকে যদি আমাদের কোনো একজন পররাষ্ট্র মিশনের কোনো কূটনৈতিককে দিয়ে ইন্ডিয়ার কাছে একটা চিঠি পাঠাতে চায়, এবং সেই চিঠিটা বাংলাদেশের যিনি ইন্ডিয়াতে হাই কমিশনার আছে তিনি গিয়ে সরকারকে পড়ে শোনাবেন, ওইটা হচ্ছে কূটনৈতিক নোট।
1975 সালের 18ই আগস্ট বঙ্গভবনে হচ্ছে আপনার রাষ্ট্রপতি হয় হচ্ছে খন্দকার মোস্তাক, এবং ওই গভর্নমেন্টের ম্যাক্সিমাম লোকজনই ছিল আওয়ামী লীগ সরকারের লোক, ম্যাক্সিমাম। সো এসে ওই বাংলাদেশের যখন ইন্ডিয়ান হাই কমিশনার একটা কূটনৈতিক নোট পড়ে শোনান। এই নোটে ছিল যে বাংলাদেশের সাথে ভারত স্বাভাবিক সম্পর্ক রাখবে, আপনারা শেখ মুজিবুরকে মেরে ফেলছেন, কোনো সমস্যা নাই, স্বাভাবিক সম্পর্ক রাখবে যদি বাংলাদেশের নাম পরিবর্তন এবং পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠন করার যে উদ্যোগ আপনারা নিচ্ছেন, কথাবার্তা হচ্ছে, এইখান থেকে আপনারা ব্যাক আসেন। পরবর্তীতে বাংলাদেশ এটা করতে বাধ্য হয়, বাংলাদেশ কনফেডারেশনেও যেতে পারে নাই, আবার নামও চেঞ্জ করতে পারে নাই। এটা একটা ভারতের একটা কূটনৈতিক চাপ ছিল, এটা একটা ওই আমলের একটা পররাষ্ট্রনীতির একটা ব্যাপার। এবং ওই টাইমে বাংলাদেশ নন অ্যালাইন মুভমেন্ট থাকলেও, নন অ্যালাইন মুভমেন্ট মানে হচ্ছে বাংলাদেশ কোনো বড় বড় অ্যালায়েন্সে যাবে না, জোট নিরপেক্ষ আন্দোলন থাকলেও বাংলাদেশ তখন মুসলিম বিশ্বের সাথে একটা বড় সম্পর্ক মেনটেন করে। এবং 1978 সালে আমাদের সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশ ধর্মনিরপেক্ষ চাইতে বাংলাদেশ একটু মুসলিম ভাবাদর্শের দিকে চলে যায়। এবং তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ লাভ করে, এবং বেশ হয়, মানে ইসলামিক ডেভেলপমেন্টের ব্যাংকে মানে ওআইসির একটা কার্যকর সদস্যতে পরিণত হয় ওই টাইমে। এইখানে একটা ব্যাপার আছে আপনার, এইখানে একটা ব্যাপার হচ্ছে জিয়াউর রহমানের, তিনি যখন বিএনপি গঠন করেন, এই বিএনপি কিন্তু ওই আমলে যে সমস্ত লোকজন মানে দলের বড় বড় নেতাকর্মী হয়, এরা ডান এবং বাম দুই দিক থেকে এরা আসছিল। এরা কিন্তু ডাইরেক্ট জাতীয়তাবাদী আদর্শ দিয়ে আসে নাই, ডাইরেক্ট জাতীয়তাবাদী আদর্শ দিয়ে এরা আসে নাই। এরা মূলত জিয়াউর রহমানের ছায়াতলে আসছিল। এবং শুধুমাত্র এই দলের স্ট্রং যে ব্যাপারটা ছিল এই দলের, সেই ব্যাপারটা ছিল একক জিয়াউর রহমান, একক জিয়াউর রহমান এবং তার দক্ষতা, রাষ্ট্র পরিচালনার তার দক্ষতা, এইটা ছিল হচ্ছে একমাত্র শক্তি ওই আমলে। কিন্তু 1971 সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এরপরেই কিন্তু আপনার দেশে একটা নেতৃত্বের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। 75 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরেও যখন দেশে কোনো প্রতিবাদ হয় নাই, জিয়াউর রহমানকে হত্যা করার পরেও কিন্তু তেমন কোনো প্রতিবাদ হয় নাই দেশে। যদিও তখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি পদ দখল করে জিয়াউর রহমানকে হত্যা করার পর, কিন্তু তিনি ছিলেন একবারে অকেজো একটা গভর্নমেন্ট, অকেজো। এই সুযোগে এরশাদ, জেনারেল এরশাদ ক্ষমতা নেয়, এবং জেনারেল এরশাদ এই টাইমে ক্ষমতা নিয়ে তিনি তার 8 বছরের শাসনে একটা জিনিস প্রমাণ করছে, এই যে বোল্ড করে রাখা, রাজনীতিতে প্রায়ই যে দেশের স্বার্থের চেয়ে গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থই প্রাধান্য পায়, এরশাদের 8 বছর ছিল তার প্রকৃষ্ট উদাহরণ। এরশাদের 8 বছর ছিল তার প্রকৃষ্ট উদাহরণ। এবং এরশাদ একটা দল গঠন করে, জাতীয় পার্টি। সেই দলেও জাতীয় পার্টির মতাদর্শ থেকে কেউ আসে নাই, বড় বড় নেতারাই আসছে। বিএনপি থেকে দল ত্যাগ করছে, অথবা আওয়ামী লীগ থেকে দল ত্যাগ করছে, অথবা জাসদ থেকে দল ত্যাগ করছে। এবং তারা মূলত আসছে শুধু ক্ষমতার লোভে, কত নৈতিক আদর্শের লোভে তারা আসে নাই। কিন্তু এরশাদের আমলে কিছু পজিটিভ দিক আছে। সেই পজিটিভ দিক হচ্ছে ওই টাইমে সার্ক গঠিত হয়, এবং জিয়াউর রহমান কিন্তু তখন বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক খুবই ভালো গঠন করে, এবং তিনি বাংলাদেশের লোকজন যে মানে জনশক্তি এক্সপোর্ট করার পথ সুগম করেন, এটা এরশাদও করেন। কিন্তু এরশাদের আমলে কিন্তু পানি বন্টন চুক্তি টুক্তি কিছু তেমন হয় নাই, এবং এরশাদের আমলে একটা পর্যায়ে কূটনৈতিক ব্যাপক ব্যর্থতার মধ্যে পড়ে, ব্যাপক ব্যর্থতার মধ্যে পড়ে। পরবর্তীতে এরশাদের পতন হয় বিশাল ছাত্র জনতার আন্দোলনের ফলে 91 থেকে 2006 পর্যন্ত একটা ব্যাপক একটা রাজনৈতিক, তখন বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
এবং 1991 থেকে 1996 পর্যন্ত ক্ষমতায় থাকেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সময় ফারাক্কা লং মার্চ করে বাংলাদেশ, ফারাক্কা লং মার্চ গঙ্গায় পানি দেওয়ার জন্য, এবং এইটা একটা বড় কূটনৈতিক চাপ সৃষ্টি করে। এবং ওই টাইমেও বাংলাদেশে রোহিঙ্গারা আসছিল এই টাইমে, এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়েও একটা বড় তৎপরতা তিনি চালান। এবং 1991 সালে যখন ইরাক ইরান যুদ্ধ চলতেছিল, এই টাইমতে বাংলাদেশের সৈন্য পাঠান তিনি। বাংলাদেশের সৈন্য ওই যুদ্ধে অংশগ্রহণ করছিল 1991 সালে। এবং তিনি বাংলাদেশের অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতির থেকে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এই আমলে। এরপর 1996 সালে শেখ হাসিনা সরকার গঠন করেন। এই টাইমের বড় অর্জন হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পানি বন্টন চুক্তি এইটাই ছিল সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি। এর আগেও ছোটোখাটো চুক্তি হয়েছে, বাট এইটা ছিল দীর্ঘমেয়াদী চুক্তি। চুক্তির বিষয় আর পুরোপুরি বলতেছি না, এইটা আপনারা একটু রিডিং করবেন, এখানে জাস্ট ডাইরেক্ট লেখা আছে। 2001 সালে বিএনপি জামাত যৌথভাবে আবার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। এই টাইমে ভারতের সাথে সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা সংঘর্ষ হয়, এবং তৌহিদ হোসেন কিন্তু এই সংঘর্ষের প্রেক্ষিতেই লিখেছেন যে এরপরে বিএসএফ বর্ডার কিলিংয়ের পরিমাণ বাড়ায়া দেয়, এবং ওই টাইমে আমেরিকা বাংলাদেশকে মডারেট মুসলিম ডেমোক্রেসি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাট এই আমলের একটা বড় ব্যর্থতা ছিল হচ্ছে 2004-05 সালে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের উত্থান এবং সারা দেশে বোমা হামলা। এটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে নষ্ট করেন। 2007 থেকে 2009 বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ফখরুদ্দিন আহমেদ এবং মইনুল জুটি। এইটা হুবহু কপি করা এই পার্টটা, কেননা এইটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশাল ব্যাপার আছে যে ওই আমলে খুব টাইট দিয়ে রাখছিল বাঙালিদের, দেশে কোনো দুর্নীতি ছিল না, এই ছিল না, সেই ছিল না, একটা বিভিন্ন কথাবার্তা আছে প্রচলিত। এই জন্য শুরুর প্রায় আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ লিখে দিছি যে এই টাইমে সরকার নিয়ে আমরা যেহেতু ওই টাইমেই কিন্তু এই এম তৌহিদ হোসেন ছিলেন হচ্ছে পররাষ্ট্র সচিব ওই আমলে, সো তিনি খুবই চমৎকারভাবে এই জিনিসটা লিখছে যে এই সরকার ক্ষমতায় আসেই একটা মিথ্যা জিনিসের উপর বেস করে। এই আমলে বাংলাদেশের কাছে ধরেন তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক আমল ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকার রহিত করে দেওয়া হয়, এবং তত্ত্বাবধায়ক সরকার যখন রহিত করে দেওয়া হয় তখন রাজনীতিতে একটা বড় পরিবর্তন চলে, কেননা আগেই ক্ষমতা ছিল বিএনপি জামাত, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ক্ষমতা চাচ্ছিল, ব্যাপক আন্দোলন চলতেছিল। এই টাইমে কিন্তু দেশে নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঝামেলা হয়। তখন এই অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বাংলাদেশে মহলে একটা বড় কথাবার্তা চলে। সেই কথাটা হচ্ছে জাতিসংঘ থেকে নাকি একটা চিঠি আসছে, সেই চিঠিতে লেখছে যে দেশের রাজনৈতিক অবস্থা যদি ভালো না হয় তাহলে শান্তি মিশন থেকে বাংলাদেশকে বহিষ্কার করবে। এই চিঠির উপর বেস করে যেহেতু জাতিসংঘে একটা বড় থ্রেট দিয়ে ফেলছে, এই তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হয়। এবং এও তৌহিদ হোসেন লিখতেছে পরবর্তীতে জানা গেছে যে এই চিঠির ব্যাপারটা ভুয়া, বাংলাদেশে এরকম কোনো চিঠিই আসে নাই। এই চিঠি, এটা পুরো জিনিসটা এখানে লেখা আছে, আরও সুন্দর করে আপনারা পড়বেন আর কি। এবং এম তৌহিদ হোসেন লিখতেছেন বাংলাদেশের 50 বছর, যদিও এখন 50 বছর না, এটা 2 বছর আগের বই, তাই বাংলাদেশের 50 বছরের জীবনে সবচেয়ে অস্বাভাবিক বলা যায়, সবচেয়ে অদ্ভুত সরকার ছিল এই 2 বছর। যারা এই সরকারের কার্যক্রম চালাচ্ছিল তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, আর প্রকৃত ক্ষমতার মালিক যারা ছিল তারা অনেকেই ছিল অদৃশ্য, পেছন থেকে তারা কলকাঠি নাড়তেন। প্রথম কিছু দূর বাংলাদেশের ধরেন ভাবমূর্তি ভালোই ছিল, পরবর্তীতে কিন্তু যখন উদ্ভট কথাবার্তা, যে পেছনের লোকজনগুলো আর কি, এরা যখন উদ্ভট কার্যক্রম করতে শুরু করে, এবং ওই টাইমে সেনাপ্রধান মইনুল আহমেদ অসীম ক্ষমতার মালিক হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি মইনুল আহমেদ অসীম ক্ষমতার কিন্তু তার অভিলাষ কার্যকর হয় নাই, এবং লাস্টের দিকে তিনি দেখেইছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন তার মেইন কাজ ছিল আওয়ামী লীগের সাথে
মদদ দিয়ে আওয়ামী লীগের সাথে ইয়ে করে এমন কাজ করা যেন সে আইনের মাধ্যমে তারে আটকানো না যায়, সে যেন ভালো থাকে এবং সে দেশের বাইরে সুষ্ঠু মতন চলে যেতে পারে। এইটা ছিল তার লাস্ট টাইমে তার প্রধান উদ্দেশ্য এই টাইমে। বাট বাংলাদেশের মানুষ বলছিল ওই টাইমে, ওরে বাপরে বাপ, দেশে খুবই স্ট্রং সরকার ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ কেমন স্ট্রং সরকার ছিল সেটা আপনাদেরকে এই যে পরের ঘটনায় বোঝাই আপনার। সেটা হচ্ছে আপনার 2007 সালে 14th সার্ক শীর্ষ সম্মেলন হয় দিল্লিতে। ওইখানে তো বাংলাদেশ যাবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে বা আন্তর্জাতিক যে কোনো মিছিল মিটিংয়ে যে কোনো জায়গায় এখানে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু যান না। যেমন D8-এ কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী যান হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। সো আন্তর্জাতিক বিষয়টা প্রধানমন্ত্রীর হাতে। তো ওই টাইমে প্রধান উপদেষ্টা হচ্ছে আপনার ফখরুদ্দিন আহমেদ। সো তিনি এইটা, ইন্ডিয়া কিন্তু জানেন যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর ইকুইভ্যালেন্ট, তাহলে চিঠি পাঠাতে হবে বাংলাদেশকে। সো নিয়ম অনুযায়ী যে রাষ্ট্রদূত আছে দিল্লির বাংলাদেশে, তিনি এসে দাওয়াতের চিঠি দিবেন এইটা। কিন্তু তখন তাদেরকে জানানো হয় যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এই মিটিংয়ে বা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন, সো তাকেই দাওয়াত দেওয়া হোক। সো ইন্ডিয়া দেখেন, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক নেগলিজেন্স, এটা কিন্তু বিশাল বড় একটা ধরেন মানে আপনার সক্ষমতার প্রকাশ করে, বিশাল বড় সক্ষমতার প্রকাশ করে। এটা মানে সক্ষমতা বা হচ্ছে আপনার লুলামি। দিল্লি এই কথা শুনে নাই, দিল্লি বলছে সে তো নির্বাচিত কেউ না, সো আমরা তাকে দাওয়াত দিতে পারবো না। দিল্লি তখন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে প্রণব মুখোপাধ্যায়, খুবই গুণী মানুষ, তিনি পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছিলেন। সো প্রণব মুখোপাধ্যায় তিনি বাংলাদেশ সফরে আসেন এবং দাওয়াতের চিঠি তিনি রাষ্ট্রপতিকে দেন, ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে দেন। ফখরুদ্দিন আহমেদকে তিনি নেগলেক্ট করেন এবং রাষ্ট্রপতি বলেন যে ঠিক আছে, দাওয়াত দিয়েছেন আমাদের দেশের পক্ষ থেকে, ফখরুদ্দিন আহমেদ যাবেন। তা বলছে তাইলে ঠিক আছে, আসুক। এটা দিয়ে বোঝা যায় যে ফখরুদ্দিন আহমেদের পাওয়ার কী ছিল। এবং এইখানে আপনাদের এই বইতেই এটা পুরোপুরি এখানে লেখা আছে, কপি করে দেওয়া আছে, আপনারা এখানে রিডিং পড়বেন, রেফারেন্স সহ কপি করে দেওয়া আছে, হুবহু কপি করা। এইখানে 2007 সালে বাংলাদেশে কিন্তু একটা মারাত্মক ঘূর্ণিঝড় আসে সিডর, এবং সিডর পরবর্তী টাইমে কিন্তু প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে আসেন যে সাহায্য সহযোগিতা কী দেওয়া লাগবে। ওই টাইমে সিডরের ফলে কিন্তু বাংলাদেশের চাউল উৎপাদন একটা বিশাল সংকটের মধ্যে পড়ে, চাউল উৎপাদন। এবং ইন্ডিয়া তখন বাংলাদেশের চাউল রপ্তানি বন্ধ করে দেয়, ইন্ডিয়া চাউল রপ্তানি বন্ধ করে দেয়। তখন পররাষ্ট্র সচিব কিন্তু এম তৌহিদ হোসেন, তিনি লিখতেছেন যে বাংলাদেশের তাহলে চাউলের উৎস খুঁজতে হবে, এবং সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেল তখন চাউল ম্যানেজ করা, কেননা চাউলের দাম যদি আকাশচুম্বী বেড়ে যায় দেশে অস্থিরতা হবে। তখন তিনি বাংলাদেশ চাউল আনতে পারে তখন ফিলিপাইন থেকে, আরও অনেক অনেক দেশের, বাট তখন আমদানি কস্ট এবং বিশ্ববাজারে দাম অনেক বেশি পড়ে যাবে, চাউলের দাম বেড়ে যাবে। তো একদিন রাতে প্রণব মুখোপাধ্যায় এম তৌহিদ হোসেনকে ফোন করছে যে সিডর পরবর্তী আপনাদের আর কোনো সাহায্য সহযোগিতা লাগবে কি না। তখন এম তৌহিদ হোসেন বলছে যে আমি আপনাকে 20 মিনিট পরে ফোন করি। তখন এই টাইমে তিনি ফখরুদ্দিন আহমেদকে ফোন দিছে, ফখরুদ্দিন আহমেদকে ফোন দিয়ে তিনি বলছেন যে প্রণব মুখোপাধ্যায় ফোন করছে, ভারতের বিদেশ মন্ত্রী, তাহলে তিনি চেয়েছেন যে আমরা কোনো সাহায্য সহযোগিতা চাই কিনা। তখন সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পরে তিনি 20 মিনিট পরে ফোন করে জানান যে আমরা এইরকম কোনো সাহায্য সহযোগিতা চাই না, আপনি চাউল রপ্তানির ব্যাপারটা ওকে করে দেন, বাংলাদেশে চাউল রপ্তানির চ্যানেলটা খুলে দেন। তখন প্রণব মুখোপাধ্যায় বলেন যে ঠিক আছে, আমি আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। তখন প্রণব মুখোপাধ্যায় আবার কথাবার্তা বলে তখন ফোন দিয়ে বলেন যে আপনাদের কী পরিমাণ চাউল লাগবে। তখন বাংলাদেশের মোটামুটি 10 মিলিয়ন টন মতন লাগবে, 10 মিলিয়ন টন। তো তৌহিদ হোসেন ডিপ্লোম্যাটিক্যালি একটু তখন একটু মানে খুবই মানে সে একটু তীক্ষ্ণ ব্রেনের মানুষ,
তিনি বলছেন আমাদের 20 মিলিয়ন টন মতন অনুমোদন দিলেই হবে। তো প্রণব মুখোপাধ্যায় কিছুক্ষণ পরে আবার জানাইছে ঠিক আছে আপনাদের 10-এর অনুমোদন দেওয়া হলো, টেন্ডারের মাধ্যমে আপনারা এটা আমদানি করেন। যদিও পুরোপুরি চাউল বাংলাদেশে আসে নাই, তাদের কিছু অংশ আসছে, বাট ওইটা বাংলাদেশের ওই টাইমে একটা বিশাল বড় হেল্প ছিল, যে দেশে একটা দুর্ভিক্ষ বেঁধে যেতে পারত। তো এইটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে আন্তর্জাতিক অঙ্গনে ওই টাইমের সরকার বা তত্ত্বাবধায়ক আসলে সরকার কেমন ছিল আর কি, দেখতে বাঘ বাঘ ভিতরে ঠনঠনা। যদিও আমরা ওই টাইমের জিনিসটা বুঝি নাই, ধরেন কিছু মিলিটারি দিয়ে রাস্তাঘাটে কিছু সামরিক তৎপরতা চালিয়ে আমরা এটা বোঝার ট্রাই করছি। 2009 থেকে 2024 বাংলাদেশের পররাষ্ট্র চুক্তি, মানে এই টাইমের পররাষ্ট্রনীতি বিশাল বড় ব্যাপার স্যাপার আছে। এই পররাষ্ট্রনীতির মধ্যে অনেক অনেক ব্যাপার ঘটে। এই ঘটনার মধ্যে সবচেয়ে বড় নেক্কারজনক ঘটনা ছিল হচ্ছে আপনার পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি, পদ্মা সেতু দুর্নীতি এবং তার ভাবমূর্তি। এবং 2017 সালে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হলেও তারা এটা চূড়ান্ত করতে পারে নাই। একটা সফলতা ছিল তাদের, 2015 সালে তারা ছিটমহল বিনিময় করার চুক্তিটা বা স্থল সীমানা চুক্তিটা সাকসেসফুলি করছে। এবং 2018 সালে বাংলাদেশ ভারতের একটা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং কখনো যদি বাংলাদেশকে ইন্ডিয়া ইনভেট করে, এই চুক্তির উপর বেস করে ইনভেট করতে পারে, মানে এইটাকে আন্তর্জাতিক মহলে দেখাতে পারে। এবং 2016 সালে শি জিনপিং বাংলাদেশ সফরে আসে এবং বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় এবং $27 বিলিয়ন উন্নয়ন প্রকল্পে সিগনেচার। এইগুলো কিন্তু হচ্ছে লাইন অফ ক্রেডিট, এটা ফ্রি না, কিন্তু আপনাদেরকে আগে একদিন লাইন অফ ক্রেডিট বুঝিয়েছিলাম। এবং বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন কিনে, এবং এটা ছিল হচ্ছে মূলত একটা ভালো ব্যাপার। এবং এই আমলে 2013 সালে রানা প্লাজায় ট্র্যাজেডি ঘটে এবং জিএসপি চুক্তি বাতিল হয়, সাথে যুক্তরাষ্ট্রের সাথে জিএসপি চুক্তি বাতিল হয় এবং দেশে র্যাব কিছু হত্যাকাণ্ড চালায় জিরো টলারেন্স, মাদকের নামে, জিরো টলারেন্সের নামে। এর জন্য 2021 সালে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এইটা বাংলাদেশের একটা বড় ব্যাপার। এবং 2023 সালের ভিসা নীতিতে বাংলাদেশ একটা বড় হয়। এবং 2017 সালে রোহিঙ্গা নিয়ে একটা বিশাল ক্রাইসিস তৈরি হয় এবং বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হওয়ার জন্য এই আমলেই সমস্ত যোগ্যতা হাসিল করে আর কি। সো এটা হচ্ছে মোটা দাগে কয়েকটা ইস্যু, আরও অনেক ইস্যু আছে, এইটুকু লেখা হয়েছে, আমি লিখেছি, আপনারা এটা পড়বেন আর কি। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কে একটা উত্তেজনা দেখা দেয় প্রথম কিছু দিক, বাট এখন ব্যালেন্স তৈরি করার, ব্যালেন্স ফরেন পলিসি নেওয়ার ট্রাই করতেছে। এবং এই ওমানের মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের বিদেশ মন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দিল্লিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এপ্রিলে বিমস্টেকের সম্মেলনে বা সামিটে দিল্লিতে, মানে বিমস্টেক সম্মেলনে মোদি ইউনুসের বৈঠক হতে পারে। এটা একটা ভারত বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো আছে এটা মিটিগেট হতে পারে। এবং কিছু চ্যালেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে ভারত এগেনস্টে যে প্রচারণা, আগরতলায় বাংলাদেশে হাইকমিশনে ভারতীয়দের হামলা, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রদান, বর্তমান সময়ের ভিসা কঠোরতা এবং সীমান্তে উত্তেজনা, এই বড় বড় কয়েকটা ইস্যুর জন্য আমাদের সম্পর্কের একটা ব্যাপক হয়েছে। অভ্যুত্থানের ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার যে কর্মীরা আছে তারা এইগুলা তদন্ত করার জন্য এবং বিভিন্ন কিছু এইগুলা রিপোর্ট দেওয়ার ব্যাপারে এরা কাজ করতেছে। জাতিসংঘের একটা উচ্চ তদন্ত কমিটি অলরেডি তৈরি হয়েছে এবং জাতিসংঘের মিয়ানমার বিষয়ক যে ইনভয়, রোহিঙ্গা বিষয়ক, তিনি বাংলাদেশ সফর করে গিয়েছেন, যিনি একসময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। এবং বাংলাদেশ আপনার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সাইডলাইনে। এই টাইমে আমাদের যে শ্রম বাজার এবং আমাদের শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা আদার, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। D8-এ গিয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে সাইডলাইনে বৈঠক করেছেন এবং
জাতিসংঘের সাধারণ 79তম সম্মেলনে গিয়ে, সাধারণ অধিবেশনের সম্মেলনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লেবানন এবং ফিলিস্তিনের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছে। তিস্তা চুক্তি নিয়ে আপনার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক যে সনদ, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম দ্য ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এইটাই স্বাক্ষর করেছে। এইবার প্রিলিমিনারির জন্য এই ডেটটা, এইটা কত সালের, বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করেছে, এইটা ধরেন বিসিএসে এইবার কোশ্চেন আসবে। এটা গুম বিরোধী রিটেনেও আসবে কনসেপচুয়াল ইস্যুতে। এই জিনিসটা কি, বাংলাদেশ কেন স্বাক্ষর করলো, কোন প্রেক্ষাপটে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব আসবেই, এটা বলে দেওয়া যায়। এবং বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম চলতেছে, এইখানে বিশ্বব্যাংক প্রায় $3.5 বিলিয়ন, IMF $3 বিলিয়ন, এডিবি এবং এই আরও সহযোগিতা দেওয়ার, দাতা সংস্থারা সহযোগিতা দেওয়ার কথা বলেছে। এবং বাংলাদেশের একটা বিভিন্ন জুলাই অভ্যুত্থানের যে মানে তদন্ত নিয়ে কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের বা কূটনৈতিক বাড়ছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের। সো ইন্ডিয়ার সাথে একটা ক্রাইসিস ছাড়া বাদবাকি সব কিছুই মোটামুটি অ্যাচিভমেন্ট। সো এইগুলো একটু পড়তে হবে এবার বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের সাংবিধানিক দিক দিয়ে যে পররাষ্ট্রনীতি, সেটা হচ্ছে আমরা 25 নম্বর আর্টিকেল, জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা। সমতার প্রতি শ্রদ্ধা মানে হচ্ছে বাংলাদেশেও যতটুকু সম্মান পাবে, ভুটানও ততটুকু সম্মান পাবে, ভুটানও ততটুকু সম্মান পাবে, আমেরিকাও ততটুকু। এইটাই হচ্ছে সার্বভৌমত্ব সমতা। যেহেতু ভুটান সার্বভৌমত্ব কান্ট্রি, আমেরিকাও সার্বভৌমত্ব কান্ট্রি, তো ভুটান আর আমেরিকা সেম। যদিও এটা বাস্তববাদী দৃষ্টি থেকে এটা ঠিক না, হয় না। সাধারণ মানুষও আমরা স্বাভাবিক পরিবারের মধ্যেই আমরা এরকম করি যে ধরেন একটা পরিবারে যে বাচ্চা কাচ্চা ছোট আছে, কোন বাচ্চা কাচ্চাকে বেশি আদর করব, শুনতে খারাপ শোনায়, কোন বাচ্চা কাচ্চাকে আদর করব বেশি, এইটাও ডিপেন্ড করে ওই বাচ্চা কাচ্চার মা বাবার স্ট্যাটাস কেমন, এইটার উপর। যাই হোক, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অন্য রাষ্ট্রের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘে বর্ণিত নীতির প্রতি শ্রদ্ধা, এই সকল নীতিই হবে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির মেইন ভিত্তি। আর এর উপর কী করবে? আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করবে এবং সম্পূর্ণ নিরস্ত্র করার প্রচেষ্টা করবে বাংলাদেশ। এই আর্টিকেল কিন্তু মুখস্থ থাকতে হবে সবার, পিলি রিটেন সবার, এটা এই আর্টিকেল মুখস্থই থাকতে হবে। প্রত্যেক জাতির অভিপ্রায় অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও নিজস্ব কাঠামো, যে কোনো রাষ্ট্র যে কোনো কাঠামো তৈরি করতে পারে, এটা বাংলাদেশ সমর্থন দিবে। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণ বিদ্বেষের মধ্যে বিশ্বের যে নিপীড়িত জনগণ আছে, তাদের ন্যায়সঙ্গত যে কোনো দাবিকে বাংলাদেশ সমর্থন করবে। এই হচ্ছে আমাদের। এখন আপনি যদি বলেন 25 নম্বর আর্টিকেলের আপনি কি সংস্কার চান, এইখানে আপনি বলেছেন অন্যান্য রাষ্ট্রের, এটা ভালো মতন শুনবেন আপনারা, যদি আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির কি সংস্কার আপনি চান, আমার দৃষ্টিতে আমি বলতেছি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন না, আপনি অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাবেন, এইটা বলা দরকার। এইখানে এই কথাটাও বলা দরকার, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ যেন কথা না বলে, সেটাও নিশ্চিত করবে। আমাদের সার্বভৌমত্বের প্রোটেকশনেও বাংলাদেশ নিশ্চিত করবে, এইটা এখানে আনা উচিত। এবং অন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন। জাতিসংঘ সনদের কথা ডাইরেক্ট বলার দরকার নাই বলে আমি মনে করি। আপনি 1972 সালে এই কথাটা বলেছিলেন, ঠিক ছিল, কেননা ওই টাইমে জাতিসংঘের সদস্য পদ পাওয়া আমাদের জন্য খুবই জরুরি ছিল। কিন্তু বর্তমান সময়ে সংবিধান যদি সংশোধন করা হয়, তাহলে জাতিসংঘ সনদকে আমরা ডাইরেক্ট মানবো, এটা ডাইরেক্ট বলার দরকার নেই, আমরা এটা মানবো। আন্তর্জাতিক আইনই তো সেইটা, আন্তর্জাতিক আইনের কথাই আপনারা বলবেন। এইটা 1978 সালে 5ম সংশোধনীর মাধ্যমে এই আর্টিকেলে 2 নম্বর একটা দফা আনা হয়। সেইখানে বলা হয়েছিল, রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশের মধ্যে ভ্রাতৃত্বতা সংহত, সংরক্ষণ ও জোরদার করিতে সচেষ্ট হইবেন। আমার কাছে মনে হয় এই আর্টিকেল সংবিধানে রাখার প্রয়োজন নেই। আমার কাছে ব্যক্তিগত মতে মনে হয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না,
বর্তমান মুক্তবাজার অর্থনীতির দেশ বাংলাদেশ সবার সাথে সম্পর্ক রাখবে। আপনি মুসলিম দেশের সাথে বেশি সঙ্গতি রাখতে পারেন, কিন্তু এটা সংবিধানে উল্লেখ করে আপনি আপনার ডোমেইন ছোট করবেন কেন? এটা আপনি আপনার ডোমেইনকে ছোট, আপনি বৃহৎ ডোমেইনে কাজ করবেন, এটা আমার বক্তব্য। সো আমার কাছে মনে হয় যে এটা আনার এটা পঞ্চদশ সংশোধনীতে এটা আবার বাদ দেওয়া হয়। সো পঞ্চম সংশোধনীতে এটা আনা হয়, পঞ্চদশ সংশোধনীতে 1911 সালে এটা বাদ দেওয়া হয়, 2011 সালে এটা বাদ দেওয়া হয়। সো তাহলে 25 নম্বর আর্টিকেলে আপনি কি কি সংস্কার চান? আপনি চান আপনার সার্বভৌমত্ব, আপনার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ যেন নাক না গলায়, বাংলাদেশ এটাকে নিশ্চিত করবে, এটাও থাকতে হবে। এই ব্যাপারটা এখানে থাকতে হবে। এবং জাতিসংঘের সনদের কথা না বলে আপনি এইখানে আন্তর্জাতিক আইন, ঠিক আছে, ডাইরেক্ট ন্যারো করে ফেলার দরকার নাই। এবং এইখানে বাংলাদেশ যে অর্থনৈতিক কূটনৈতিকের দিকে মনোযোগ দিবে, এই কথাটা এখানে বলার থাকা দরকার। অর্থনীতির বিষয়ে এখানে কিছুই বলা নাই। আন্তর্জাতিক সম্পর্ক হবে অর্থনৈতিক দৃষ্টিতে, দেশের অর্থনীতিকে বড় করতে হবে, সংবিধানে এই কথা বলা থাকতে হবে। সো আমরা 25 নম্বর আর্টিকেলে এই জানতে পারি যে অর্থনৈতিক অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক বাণিজ্যের দিকে বাংলাদেশ যথেষ্ট মনোযোগী হবে, এই জিনিসটা আমরা এখানে চাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটা আর্টিকেল হচ্ছে 63। যেহেতু যুদ্ধ অন্য দেশের সাথে হয়, সো এটাও একটা পররাষ্ট্র বিষয়ক। এইখানে বলা হয়েছে সংসদের সম্মতি ব্যতীত রাষ্ট্র যুদ্ধ করতে পারবে না এবং যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। কেননা সংসদ সদস্যরা নির্বাচিত হয় হচ্ছে আপনার জনগণের ভোটে। সো এটা তাদের জনগণের ম্যান্ডেট আছে। সো রাষ্ট্রনেতা চাইলেই যুদ্ধ ঘোষণা করে ফেলবে, এটা পারবে না। সো যুদ্ধ, war is a bizarre game. The only way to win it is not to play it at all. সো যুদ্ধে আপনি যাইতে পারবেন না, মুহূর্তের মধ্যে সংসদের অনুমোদন লাগবে। আরেকটা বিষয় আছে, এবং জানেন এইটা কিন্তু 43তম BCS-এর কোশ্চেন ছিল, বাংলাদেশের 15 মার্কের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করুন। এই যে সংবিধানের আর্টিকেল লিখে আমি ব্যাখ্যা করে ফেলছি, পুরো লেখার মধ্যে ম্যাক্সিমাম সময় আমি সংবিধানেই ছিলাম। এবং আর্টিকেল 145-এর ক, সেখানে বলা হয়েছে বিদেশের সহিত বা অন্যান্য দেশের সহিত যদি কোনো চুক্তি হয়, অবশ্যই এই চুক্তি প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়, এইটা এনে রাষ্ট্রপতির সামনে উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতি ওইটা সংসদে পেশ করবেন। সংসদে পেশ করা মানে জাতির সামনে পেশ করা। কিন্তু নিরাপত্তার জন্য যদি কোনো গোপন চুক্তি হয়, তাহলে সংসদের গোপন বৈঠকে এটা দিবে, ওপেন বৈঠকে না, গোপন বৈঠকে এটা দিবে, ক্যামেরার সামনে না, যদি গোপন চুক্তি হয়। পররাষ্ট্রনীতির আরেকটা আর্টিকেল হচ্ছে বিদেশি খেতাব প্রভৃতি নিষিদ্ধকরণ। রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত রাষ্ট্রের কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো খেতাব, সম্মান, পুরস্কার, ভূষণ গ্রহণ করিতে পারিবেন না। আমার কাছে মনে হয় এইটা সংবিধান থেকে তুলে দেওয়া উচিত, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এইখানে আপনি বলতে পারেন যে সমস্ত দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই এবং যে সমস্ত সংস্থা বা যে সমস্ত আপনার দেশ আমাদের সার্বভৌমত্বের এগেনস্টে কথা বলে, এই সমস্ত ছাড়া জাস্ট এইগুলো থেকে আপনি খেতাব নিতে পারবেন না। বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটা লিস্ট দিয়ে দিবে, এই সেক্টর থেকে আপনি কোনো খেতাব নিতে পারবেন না, তাছাড়া আপনি খেতাব নিতে পারবেন। এটা করা উচিত আমার কাছে মনে হয় আর কি। সো সংবিধানের সংস্কারে আপনি এটা করতে পারেন। আজকে অনেক রাত হয়ে গেছে, বাকিটুকু আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় পররাষ্ট্রনীতি কেমন ছিল এইটা আমি প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলো এইখান থেকে আমি হুবহু কপি করেছি, ম্যাক্সিমাম কিছু। এটা বিচারপতি আবু সাইদ চৌধুরীর লেখা বই, এখান থেকে আমি কপি করেছি। এটা আপনি একটু রিডিং করে নেবেন, আমাদের পররাষ্ট্রনীতি কেমন ছিল। আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে আর একটা জিনিস আপনাদেরকে নিজে নিজে পড়ে নিতে হবে, সেটা হচ্ছে রিটেনের জন্য খুবই ভালো মতন এটা পড়ে নিতে হবে। সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে তো পড়বেনই, এটা তো আমি আগের কতগুলো লেকচারে আমি বলেছি, আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। সো রোহিঙ্গা সংকট একটা ইস্যু। আর হচ্ছে আপনি পড়বেন হচ্ছে শান্তি মিশন নিয়ে, পররাষ্ট্রনীতিতে শান্তি মিশন নিয়ে এবং অর্থনৈতিক কূটনীতি নিয়ে, এই আপনি পড়বেন। আর কিছু পড়ার দরকার নেই এই লেকচারের বাইরে। তবে একটা বিষয় আপনি জানবেন,
অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে তিস্তা চুক্তি নিয়ে বা তিস্তা সংকট নিয়ে কোশ্চেন আসবেই, এবং একবারে রিটেনের আগে আগে আমি তিস্তা নিয়ে আপনাদেরকে একটা নোট দিব, এবং প্রিলিমিনারির জন্য আমি তিস্তা নিয়ে আমি পড়ালেখা করব আর কি, ঠিক আছে। আর আমি আবারই বলেছি, আজকের লেকচারের ম্যাক্সিমাম আলোচনাই একটা একাডেমিক আলোচনা, এইখানে কোনোটাই কিন্তু আমি মানে ব্যক্তিগত কোনো মতামত না, এগুলো একাডেমিক আলোচনা। সো আপনারা ধরেন এইটা দেখে একটা মতাদর্শের দিকে চেয়েন না, এবং আপনি যদি আমার কথায় কোনো অযুক থাকে তাহলে আপনি, বর্তমান তো মিডিয়া এরকম জানেন, আগে পরের কথাবার্তা কেটে এমন এমন কথা রিলস বানায় ছাড়ে দেয় যে আপনি নিজেই নিজের কথা চিনবেন না। মানুষ খুব খারাপ, বুঝতে পারছেন। যাই হোক, আমরা একজনের সাথে কথা বলবো আজকে, একজনের সাথে সে অনেক আগে আমাদের সাথে লুবনা আক্তার। কথা বলেন তো ভাই, আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। ভাইয়া ওই আপনি আমাদের এই পড়ানোর ভিতরে সাংস্কৃতিক কূটনীতি যে কনসেপ্টটা বলেছিলেন, তো আমি আপনার ওই আগের একটা ক্লাসের থেকেও কয়েকটা কথা আমার মাথায় আসছিল, হয়তো একটা অফ টপিক মনে হতে পারে। আচ্ছা বলেন। যে আমরা জানি যে হলিউড হলো বিশ্বের সবথেকে লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি। ওকে। তো ভাইয়া ওই হলিউড থেকে এখন এই গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বলিউডকে বা ইন্ডিয়াকে খুব ব্যাপকভাবে প্রভাবিত করার যে চেষ্টাটা চালানো হয়, যেমন 2023 সালে নাটু নাটুকে অস্কার দেয়া হলো। তারপরে এই যে ইন্ডিয়ান যে ইরফান খানের মতন বা বড় বড় অভিনেতাদেরকে নিয়ে তারা ফ্র্যাঞ্চাইজি আছে, হ্যাঁ, অভিনয় করাচ্ছে, ইন্ডিয়ান শিল্পীদেরকে অভিনয় করানো হচ্ছে। তো এটাও কি মানে আমেরিকার সাংস্কৃতিক কূটনীতির একটা অংশ? এটা ইন্ডিয়ার সাংস্কৃতিক কূটনীতির একটা অংশ। মানে এখানে তো আমেরিকার লাভ না, এটা তো লাভ হচ্ছে ইন্ডিয়ার লাভ। সো এটা একটা ইন্ডিয়ার সাংস্কৃতিক কূটনীতির একটা অংশ। এবং আপনারা ধরেন ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির একটা বড় জিনিস হচ্ছে বা বড় পাওয়ার হচ্ছে আপনার পাকিস্তান এগেনস্ট কথাবার্তা বলা। এবং আপনি দেখবেন 10টা সিনেমা মুক্তি পাইলে বলিউড থেকে, এর মধ্যে 5টা সিনেমায় হয় ডাইরেক্টলি নাইলে ইনডাইরেক্টলি পাকিস্তানকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। সো এইটা কিন্তু পাকিস্তান যে আপনার শত্রু, ইন্ডিয়ানরা যেন এটা তার ভেতরে বসায় নেয়, এটাই হচ্ছে সাংস্কৃতিক কূটনীতি, সফট পাওয়ার। ওকে, আজকে অনেক রাত হয়ে গেছে, আসলে রোজা রেখে এত কথাবার্তা বলা অনেক টাফ। আপনারা নোটটা ভালো মতন পড়বেন, খুবই ভালো মতন নোটটা পড়বেন, প্রিন্ট করে নেবেন। প্রিলিমিনারি রিটেন যাই হোক না কেন এই নোট পড়া বাধ্যতামূলক। আরও বেশ কিছু লেখা এটার সাথে আরও অ্যাড করা উচিত। আমি ভাই আগে কয়েকদিন আগে লিখছি, আজকে ধরেন সেই ঘুম থেকে উঠে আজকের ক্লাস নেওয়া পর্যন্ত একবার এই যেখানে বসে ক্লাস নিচ্ছি এইখানে বসেই কাটিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।